সবাইকে শুভ সন্ধ্যা। যারা আজকে ক্লাসটি দেখছেন, আমার কথা শুনছেন এবং অনলাইনে উপস্থিত আছেন, সবাই একটু কমেন্টে ইয়েস লেখেন। ইয়েস, আমি একটু দেখতে চাই যে কজন অ্যাক্টিভ আছেন। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি অলওয়েজ ভালো আছি। শুভ কর্মকার, ইয়েস, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে সারা আহ, আচ্ছা, অনেকে ইয়েস লিখতেছেন না, আমার পড়ার সময় পাচ্ছি না। ওকে ওকে ওকে, সবাই ইয়েস লেখেন। আমি একটু দেখতে চাই কজন মানে আমার কথা শুনছেন। এখানে পার্টিসিপেন্ট 34 দেখা যাচ্ছে, কিন্তু হয়তো সবাই অ্যাক্টিভ না। ওকে ওকে ওকে, আচ্ছা, অনেকেই অ্যাক্টিভ আছেন। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ, আর দরকার নেই। ওকে, আমি কি শুরু করব? কেউ একজন জানান, আপনারা কি রেডি? আমি কি শুরু করতে পারি? ওকে, শুরু করি। যেহেতু আমাদের আজকে অনেক কিছু পড়তে হবে, হচ্ছে আমরা অলরেডি 6টা 21 বেজে গেছে। আমরা উম, মোটামুটি 1.5 ঘন্টা বা 1.25 ঘন্টা মনস্থির করি যে আমরা একাগ্র চিত্তে আজকের লেকচারটা ভালো করে শিখবো। আমরা গত ক্লাসে আপনাদের আমি সমাসের ক্লাস নিয়েছিলাম মেবি, তাই তো? আমি কি ভুল বললাম? গত ক্লাসে আমি সমাস পড়িয়েছিলাম আপনাদেরকে। ঠিক আছে, সমাসের কয়েকটা টপিক বাকি ছিল। কেউ কেউ একটু বলবেন যে সমাসের কোন কোন টপিক গুলো হচ্ছে আমরা পড়েছি? ভয়েসে বললে সবচেয়ে ভালো হয়। সমাসের কোন কোন টপিক গুলো আমরা পড়েছি আর কোন কোন টপিক গুলো বাকি ছিল? যেগুলো পড়েছি সেগুলো বললেই হবে, কারণ সব আমাদের দরকার নেই। গত ক্লাসে আমরা সমাস পড়েছিলাম, তাই তো? আপনাদেরকে সমাস পড়িয়েছিলাম। কেউ একজন লেখেন যে আপনারা সমাসের ক্লাসটা কে কে করেছিলেন। কিছু টপিক বাকি ছিল, রাইট? একটু জানান কমেন্টে। সমাসের ক্লাসে উপস্থিত কে কে ছিলেন গত ক্লাসটাতে? লাস্ট যে ক্লাসটা নিয়েছিলাম আপনাদের, 3 নম্বর লেকচার শব্দতত্ত্বের। 3 নম্বর লেকচার আমরা সমাস পড়েছিলাম। আজকে 4 নম্বর লেকচার। সমাসের ক্লাসটা এখানে কে কে করেছেন? কেউ করেননি? আচ্ছা, করেননি। আচ্ছা, কে করেছেন একটু কেউ একজন বলেন যে কে করেছেন। সমাস উপমিত কর্মধারয় পর্যন্ত পড়ানো হয়েছিল, গুড। আমরা আজকে 4-5টা সমাস পড়বো যেগুলো আমাদের দরকার। আমরা দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি পড়বো। গত ক্লাসের একটু ব্যাকআপ আমাদের দরকার। ওকে, থ্যাংক ইউ সুমি খাতুন, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা প্রথমে লিখি তাহলে দ্বিগু সমাস। আচ্ছা, লেখেন দ্বিগু সমাস। দ্বিগু দ্বিগু সমাস। আচ্ছা, আমরা একটা সাইড কাজ করি। আমরা সাইডে লিখে আমরা সমাসের পার্থক্য পড়েছিলাম, এই পার্থক্যগুলো আমরা একটু দেখি। আপনারা প্রথমে লেখেন দ্বিগু সমাস। আর এটা লেখেন সংখ্যাবাচক সংখ্যাবাচক বহুব্রীহি। খেয়াল করেন, আমার দ্বিগু সমাস আর সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, এই দুইটা সমাসের মধ্যে আমরা একটু দেখবো কোন সমাসে কোন পদের গুরুত্ব থাকে। আমরা গত ক্লাসে পড়েছি। ওকে, আমরা গত ক্লাসে পড়েছি দ্বিগু সমাসে পরপদের গুরুত্ব, রাইট? লেখেন পরপদের গুরুত্ব। আর সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে কোনো পদের গুরুত্ব নেই। কোনো পদের গুরুত্ব নেই, তার মানে তৃতীয় পদ বোঝায়। তৃতীয় পদ বা অন্য পদ বোঝায়। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের বেসিক আইডিয়া যে দ্বিগু সমাস সংখ্যাবাচক বহুব্রীহি সমাস চিনবো কিভাবে। প্রথমে মনে রাখবেন, সমাসে দুইটা পদ থাকে। যারা ক্লাস করেননি তাদের উদ্দেশ্য বলা, সবার উদ্দেশ্য বলা। সমাসে পদ হচ্ছে দুইটা, পূর্বপদ এবং পরপদ। দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের মধ্যে আমরা পার্থক্য করব। কেন করব? কারণ এই দ্বিগু সমাসেও সংখ্যা পাওয়া যায়,
সংখ্যাবাচক বহুব্রীহি সমাসেও কি পাওয়া যায়? সংখ্যা পাওয়া যায়। তাহলে দুই সমাসে যদি সংখ্যা পাওয়া যায়, পার্থক্য কোন জায়গায়? তো মনে রাখবেন, দ্বিগু সমাসে পরপদের গুরুত্ব থাকে, পরের যে পদটা থাকে পরপদের গুরুত্ব থাকে। আর সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে কোনো পদের গুরুত্ব নেই। কোনো পদের গুরুত্ব যদি না থাকে, তাহলে তৃতীয় পদ বা অন্য একটা পদ যেটাকে ধরে নিতে হয়, ওই তৃতীয় পদের গুরুত্ব থাকে। আমরা একটু কয়েকটা উদাহরণ লিখি। আমরা যদি লিখি ত্রিফলা, ত্রিফলা, তারপর লেখেন চৌরাস্তা, চৌরাস্তা, চৌরাস্তা। আচ্ছা, ত্রিফলা, চৌরাস্তা, সাত সমুদ্র, অষ্টধাতু, অষ্টধাতু, ষড়ঋতু, ষড়ঋতু, অষ্টধাতু, ষড়ঋতু, অষ্ট, অষ্টধাতু, ষড়ঋতু, ঋতু, ওকে, ঋতু, অষ্টধাতু, ষড়ঋতু, তেপান্তর। এরপরে লেখেন হচ্ছে নবরত্ন, নবরত্ন। তারপর লেখেন 13 নদী, নদী, ষড়রিপু ইত্যাদি। আচ্ছা, আমরা কয়েকটা উদাহরণ নিলাম, এখানে কিছু উদাহরণ লিখি। লিখি ত্রিনয়ন, ত্রিনয়ন, তেপায়া, চৌচালা, চৌচালা, সেতার, ত্রিভুজ, পাঁচ হাতি, 12 হাতি, 12 হাতি, দশানন, দশানন, 10 ভুজা, 10 ভুজা। আচ্ছা, আমরা এখানে কিছু উদাহরণ নিলাম। এখন আসেন আমরা পার্থক্যটা দেখি একটু, কিভাবে আমরা পার্থক্য করব। এই যে শব্দগুলো আছে এখানে দেখেন, চৌ, সাত, তে, অষ্ট, ষড়, নব, 13, ষড়। দেখেন এগুলো প্রত্যেকটা হচ্ছে সংখ্যা। ক্লিয়ার? এখানে দেখেন ত্রি, তে, চৌ, সে মানে 3, 5, 12, 10, 10, এগুলো হচ্ছে সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুই সমাসের উভয় পদে কি আছে? পূর্ব পদে সংখ্যা আছে। মানে দ্বিগু সমাসের পূর্ব পদে সংখ্যা, সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের পূর্ব পদে সংখ্যা। এখন দেখেন, আপনি যদি পার্থক্যটা না করেন, যেমন এই দেখেন চৌরাস্তা আর চৌচালা, চেহারা একই রকম, তাহলে চৌরাস্তা দ্বিগু সমাস, চৌচালা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বুঝবেন কিভাবে? বোঝার উপায় হচ্ছে, দ্বিগু সমাসে পদ কি আছে? এখানে ফলা, এখানে কি? রাস্তা, এখানে সমুদ্র, এখানে প্রান্তর, প্রান্তর মানে প্রান্তর, প্রান্তর মানে খোলা জায়গা। এরপর এখানে আছে হচ্ছে ধাতু, এখানে হচ্ছে ঋতু, এখানে রত্ন, নব মানে হচ্ছে 9, এখানে নদী, আর এখানে রিপু, রিপু মানে শত্রু। রিপু, রিপু, আরতি, এগুলো আপনারা পড়েছেন সমার্থক শব্দে, রিপু মানে হচ্ছে শত্রু। এখন আসেন, দ্বিগু সমাসে প্রত্যেকটা জিনিস দিয়ে পরবর্তী পদকে বোঝায়। যেমন ত্রিফলা মানে 3টা ফল, যেমন আমলকি, হরিতকি, বহেরা, 3টা ফলকে ত্রিফলা বলে। চৌরাস্তা মানে 4টা রাস্তাই বোঝায়, আর কিছু বোঝায় না। সাত সমুদ্র মানে 7টা সমুদ্র। তেপান্তর, প্রান্তর মানে জায়গা, 3টা খোলা জায়গাকে আমরা বলি তেপান্তর। বলি না চল হারিয়ে যায় তেপান্তরে, মানে 3টা খোলা জায়গা, উন্মুক্ত জায়গা। অষ্ট ধাতু মানে 8টা ধাতু, এই যে বিভিন্ন সোনা, রূপা, তামা, পিতল, দস্তা, এরকম 8টা ধাতুকে বলে অষ্ট ধাতু। ষড় ঋতু আমরা জানি 6টা ঋতু, আমাদের দেশের ঋতুকেই বোঝায়। নবরত্ন, 9টা রত্ন আছে, হীরামণি, মাণিক্য, গোমেদ, এরকম ভাবে 9টা রত্নকে বলা হয় নবরত্ন। 13 নদী, 13টা নদী। ষড়রিপু মানে 6টা শত্রু। মানুষের জন্মগত 6টা শত্রু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলোকে বলা হয় ষড়রিপু, মানে জন্মগত শত্রু। তাহলে দেখেন এখানে সবগুলো দিয়ে কি বোঝাচ্ছে? পরপদের গুরুত্ব বোঝাচ্ছে।
তাহলে যদি পরপদের গুরুত্ব বোঝায় বা পরপদকেই বোঝায় তাহলে তাকে আমরা বলবো কি সমাস, দ্বিগু সমাস। এখন আসেন এই জায়গাতে ত্রিনয়ন, ত্রিনয়ন মানে কিন্তু নয়ন নয়, তে পায়া মানে তিনটা পায়া না। ত্রিনয়ন বলতে কি বোঝায়? ত্রিনয়ন বলতে হিন্দু দেবতা শিবকে বোঝায়, শিবের অপর নাম হচ্ছে ত্রিনয়ন, তাই না? এবারে তে পায়া, তে পায়া মানে পায়া না, তে পায়া মূলত কার থাকে? তে পায়া হচ্ছে একটা টেবিল, ট্রাইপড বলা হয় এটাকে, টেবিল। এই টেবিলের তিনটা পায়া আছে, এটাকে আমরা বলি তে পায়া বা ট্রাইপড, বা ক্যামেরার স্ট্যান্ডও বোঝাতে পারে, তিনটা পায়া আছে। চৌচালা বলতে চালা না, চৌচালা মানে একটা ঘর, কারণ চৌচালা বলতে চালা না, চালা কি, চারটা চালা বলতে আপনি কিছু বুঝবেন না, কিন্তু যে চৌচালা মূলত একটা ঘরকে বোঝায়। সেতার, সেতার বলতে তার না, সে মানে তিন, সেতার বলতে তিনটা তার, নো, সেতার হচ্ছে একটা বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র। খেয়াল করেন ত্রিভুজ, এই জায়গাতে একটু আমরা আসি। ত্রিভুজ মানে ভুজ না, ভুজ বলতে বাহু বোঝায়, ত্রিভুজ মানে তিনটা বাহু থাকলে সেটাকে আমরা ত্রিভুজ বলতে পারি না। যেমন এই ত্রিভুজ কিন্তু পুরাতন যে 19 এর ব্যাকরণ বইয়ে কিন্তু ছিল এটা আহ আহ, কি বলে দ্বিগু সমাস, কিন্তু নতুন গ্রামারে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। শুধু ত্রিভুজ না, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, যত ভুজ আছে সবগুলো কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। কেন? এবারে আসেন। এর কারণ হচ্ছে এই ভুজ মানে বাহু না। যেমন আমি যদি বলি তিনটা ভুজ থাকলে ত্রিভুজ হবে, এবং মনে করেন এটা একটা ভুজ, এটা একটা ভুজ, এটা একটা ভুজ, এটা কি ত্রিভুজ হয়েছে? তিনটা বাহু থাকলেই কিন্তু ত্রিভুজ হয় না। মনে করেন এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, ত্রিভুজ কি হয়েছে? হয়নি। ত্রিভুজ হওয়ার জন্য শর্ত হচ্ছে এই যে একটা বাহু, এই যে একটা বাহু, এই যে একটা বাহু, তিন বাহু দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাকে ত্রিভুজ বলে। তাহলে ত্রিভুজ বলতে বাহু বোঝায় না, ত্রিভুজ বলতে বোঝায় ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে আবদ্ধ যে জায়গা, এটাকে বলে ত্রিভুজ। খেয়াল করেন এবারে পাঁচ হাতি, পাঁচ হাতি মানে কি পাঁচটা হাতি? নো, পাঁচ হাতি বলতে 5 হাত পরিমাণ যে কোনো জিনিস। সাধারণত 5 হাত পরিমাণ কি হয়? 5 হাত পরিমাণ একটা লুঙ্গি হয়, লুঙ্গির পরিমাণ 5 হাত, বা 5 হাত পরিমাণ যে কোনো মানে হচ্ছে বস্তু হতে পারে। ক্লিয়ার? 12 হাতি ঠিক অনুরূপ ভাবে বলেন তো 12 হাতি বলতে কি বোঝাবে? 12 হাত পরিমাণ কি হয় বলেন তো, কেউ একজন কমেন্ট করে জানান দ্রুত। 12 হাত, 12 হাত পরিমাণ কি হতে পারে বলেন তো? নর্মালি 12 হাত পরিমাণ যে কোনো জিনিসকে আমরা 12 হাত পরিমাণ কি হতে পারে? 12 হাত। খেয়াল করেন 10 আনন, খেয়াল করেন আনন মানে মুখ না, এই আনন শব্দের অর্থ কিন্তু ফেস, ফেসটাকে বাংলায় বলে আনন। এখন 10 আনন বলতে কি 10টা মুখ বুঝাবে? নো, 10 আনন বলতে বোঝায় যে রাবণকে বোঝায়। কেমন? রাবণ, রাবণ হচ্ছে, রাবণের অপর নাম হচ্ছে 10 আনন। ক্লিয়ার? এবারে আসেন 10 ভুজা, এই ভুজ মানে হচ্ছে হাত, হাত, ঠিক আছে, বা বাহু। এখন আসেন 10 ভুজা, গুড, একজনের লিখছেন হচ্ছে শাড়ি। দুর্গা, গুড, দুর্গা বানান দয় রস্যকার হবে, ঠিক আছে। তা 10 ভুজা, 10 ভুজা বলতে 10টা হাত। সাধারণত 10টা হাত তো বুঝাবে না, 10 ভুজা বলতে কি বুঝাবে? দুর্গা, দুর্গা হিন্দু দেবী দুর্গাকে বোঝাবে। দুর্গা লিখতে রস্যকার হয়। আর মনে রাখবেন দুর্বা, দুর্বা, দুর্বা লিখতে দীর্ঘকার হয়, বানানটা খেয়াল রাখবেন, কেমন? তাহলে আসেন এবারে এই জায়গায় দেখতে পাচ্ছি আমরা, এই যে আমার সংখ্যাবাচক বহুব্রীহির সমাসে এই যে পদগুলোকে বোঝাচ্ছে, এগুলোকে আমরা বলবো কি তৃতীয় পদ বা অন্য পদ। এখন আসেন, তাহলে আমরা ক্লিয়ার হলাম যে এটা দ্বিগু সমাস, এটা সংখ্যাবাচক বহুব্রীহির সমাস। যখন আমরা কনফার্ম হলাম তখন আমরা ব্যাস বাক্য করব। দ্বিগু সমাসে কি দিয়ে ব্যাস বাক্য করতে হয়? দ্বিগু সমাসে ব্যাস বাক্য করতে হয় সমাহার অথবা সমষ্টি দিয়ে, সমাহার অথবা সমষ্টি দিয়ে। আর সংখ্যাবাচক বহুব্রীহিতে ব্যাস বাক্য করতে হয় আছে যার, খেয়াল করেন আছে, আছে যার, বা পরিমাণ যার দিয়ে, পরিমাণ যার, পরিমাণ যার। এখন আসেন, তাহলে এখন আমরা নর্মালি পড়ি সমাহার থাকলে দ্বিগু হয়, কথাটা কিন্তু ভুল। সমাহার থাকলে দ্বিগু হয় সেটা ব্যাস বাক্যে সমাহার দিতে হয় দ্বিগু সমাসে, কিন্তু দ্বিগু সমাসে সংখ্যা বসে, পরপদের গুরুত্ব থাকে। যখনই দেখবেন এটা দ্বিগু সমাস তখন ব্যাস বাক্য করবেন কি দিয়ে? সমাহার বা সমষ্টি দিয়ে। যেমন দেখেন চৌরাস্তা, চার রাস্তার সমাহার। এখন চৌরাস্তা দ্বিগু সমাস আপনি না জানলে আপনি ব্যাস বাক্য করতে পারেন চার রাস্তা আছে যার। তার মানে ব্যাস বাক্য করলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা বেশি। অবশ্যই আপনাকে সমস্ত পদ চিনতে হবে, সমস্ত পদ আপনি কনফার্ম হবেন, এরপরে আপনি ব্যাস বাক্য করবেন। আর সাধারণত বিসিএস পরীক্ষাতে মানে স্পেসিফিক কিছু সমাস থেকে ব্যাস বাক্য আসে, যেমন মধ্যপদলোপী কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস। এই সমাসে ব্যাস বাক্য কখনোই পরীক্ষাতে আসে না। তা এখানে আসে নিচের কোনটি দ্বিগু সমাস, চারটা অপশন থাকে। আরেকটা বিষয়, যদি পরীক্ষা আসে নিচের কোনটা দ্বিগু সমাস, দেখবেন অপশনে একটা সংখ্যাবাচক বহুব্রীহি থাকবেই। এই জন্য আমি এর পূর্বেও কিন্তু প্রত্যেকটা সমাসের পার্থক্য শিখিয়েছি। পার্থক্য শিখলে যেটা হয় যে আপনি ইজিলি কিন্তু ধরতে পারবেন যে কোনটা সংখ্যাবাচক বহুব্রীহি আর কোনটা হচ্ছে দ্বিগু। ওকে, এখন আসেন এখানে চৌচালা। এবারে চৌচালা আপনি কনফার্ম যে এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস।
তখন আপনি ব্যাস বাক্য করলেন, চার চাল আছে যার। খেয়াল করেন, আছে যার বা পরিমাণ যার, এই যারকে, এই যার হচ্ছে এইগুলো, এগুলোকে আমরা বলি কি পদ? তৃতীয় পদ বা অন্য পদ। ক্লিয়ার? কারণ বহুব্রী সমাস কখনো নিজেকে বোঝাবে না, তৃতীয় বা ভিন্ন একটা পদকে বোঝাবে। আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে আমার সংখ্যাবাচক বহুব্রী এবং দ্বিগু। এই সমাসের প্রচুর উদাহরণ পাওয়া যায়, আপনারা অবশ্যই এগুলো বিভিন্ন বই থেকে বা বিগত বছরের প্রশ্ন থেকে প্র্যাকটিস করে নেবেন। ক্লিয়ার? আপনারা কি বুঝতে পেরেছেন? একটু কমেন্টে জানান এই দুইটা সমাস ক্লিয়ার কিনা। এটা বোঝার একমাত্র ওয়ে হচ্ছে এটা, এটা হচ্ছে পরপদের গুরুত্ব, এটা হচ্ছে পরপদের গুরুত্ব নেই, আর কোনো ওয়ে নাই, আর প্র্যাকটিস, আর এছাড়া আর পারবেন না আপনি। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। ক্লিয়ার? সুমি খাতুন, সুমাইয়া লিখছেন ক্লিয়ার, ওকে ধন্যবাদ। তাহলে আমরা ইয়েস, শাকিলা খাতুন লিখছেন ইয়েস ক্লিয়ার। তাহলে এখন এটা প্রচুর প্র্যাকটিস লাগবে। হ্যাঁ আমি বুঝাইলাম আপনি বুঝলেন, কিন্তু লাভ নাই তো প্র্যাকটিস না করলে, এগুলো প্র্যাকটিসের ব্যাপার, কেমন? তাহলে আমরা মোটামুটি ব্যাস বাক্যের আহ মানে এই থেকে বের হয়ে আসতে পারবো, তাই না? ব্যাস বাক্য আমাদের হচ্ছে বেশি একটা দরকার নেই সমাজ শেখার জন্য। এখন আসেন আমরা মধ্য পদলোপী কর্মধারা সমাজটা একটু পড়াবো, কারণ এখান থেকে পরীক্ষায় প্রায় প্রশ্ন পাওয়া যায়। যেমন বিশেষ পরীক্ষা একবার আসছিল চিকিৎসা শাস্ত্র কোন সমাস, মেবি 44-এ আপনারা দেখেছেন মধ্য পদলোপী কর্মধারা সমাস। এখন আসেন এই মধ্য পদলোপী কর্মধারা সমাসটা নিয়ে একটু আলোচনা করি। লেখেন মধ্য পদলোপী, মধ্য পদলোপী কর্মধারয়, কর্মধারয়। এখন এই সমাজটা বোঝার জন্য ব্যাস বাক্য ছাড়া বিকল্প নাই। আপনারা তো ব্যাস বাক্য অনেক পড়েছেন, এই সমাসের জন্য ব্যাস বাক্য লাগবে। কেন লাগবে? কারণ এই সমাসে অথেন্টিক বা সামঞ্জস্যপূর্ণ ব্যাস বাক্য করতে হয়, না হলে কিন্তু হয় না। যেমন আমি কিছু উদাহরণ লিখলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমি যদি লিখি সাহিত্য সভা, খেয়াল করেন, সাহিত্য সভা, তারপরে সিংহাসন, সিংহাসন শর্ট সিংহাসন, স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ, পলান্ন, দুধ ভাত। সাহিত্য সভা, স্মৃতিসৌধ, পলান্ন, দুধ ভাত। এরপর লেখেন হচ্ছে জলযান, বা লেখেন মোটর যান, লেখেন, দেখেন হচ্ছে মোটর যান, মোটর, মোটর না, মোটর যান, মোটর যান। তারপরে লেখেন শিল্প মন্ত্রী, শিল্প মন্ত্রী। তারপরে লেখেন হচ্ছে চিকিৎসা শাস্ত্র, যেটা বিশেষ পরীক্ষা আসছিল, চিকিৎসা শাস্ত্র। তারপর লেখেন জীববিদ্যা, সমাজতন্ত্র, সমাজতন্ত্র। আবার লেখেন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান। লেখেন পাঠ্যসূচি, পাঠ্যসূচি। এবার লেখেন জয় পতাকা, পতাকা। এবার লেখেন পরিচয় পত্র, পরিচয় পত্র। এবার লেখেন হস্তশিল্প, হস্তশিল্প। আচ্ছা, আমরা কতগুলো উদাহরণ লিখলাম, একটু আমরা দেখি। সাহিত্য সভা, স্মৃতিসৌধ, তারপরে হচ্ছে সিংহাসন, পলান্ন, দুধ ভাত, মোটরযান, শিল্পমন্ত্রী, হস্তশিল্প, চিকিৎসা শাস্ত্র, জীববিদ্যা, সমাজতন্ত্র, রাষ্ট্রবিজ্ঞান, পাঠ্যসূচি, জয় পতাকা এবং পরিচয় পত্র। প্রশ্ন হচ্ছে এই শব্দগুলো প্রত্যেকটাই মধ্য পদলোপী কর্মধারয় সমাস। মনে রাখবেন মধ্য পদলোপী কর্মধারয় সমাসের সংজ্ঞা হচ্ছে সমস্ত পদে, সমস্ত পদে মাঝের পদ লোপ পায়, মাঝের, মাঝের পদ লোপ পায়, লোপ পায়। আপনারা সমস্ত পদে মাঝের পদ লোপ পায়, খেয়াল করেন, সমস্ত পদে মাঝের পদ লোপ পেলে তাকে বলে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এখন আসেন আমি সমস্ত পদে কোন পদকে লোপ করবো সেটা বুঝবো কিভাবে, সেটা বোঝার জন্য এটা ব্যাস বাক্য প্র্যাকটিস করতে হবে, কারণ এই সমাসের ব্যাস বাক্য ছাড়া নির্ণয় করা সম্ভব নয়। তবে কিছু টেকনিক আপনাদের জন্য আমি রেখেছি, সেই টেকনিক গুলো একটু বলে দেই কিভাবে আপনি চিনবেন যে এটা মধ্য পদলোপী কর্মধারয় সমাস। খেয়াল করেন
এই সমাসও কিন্তু কর্মধারয় সমাস। মানে কি, কেউ একজন বলেন তো কর্মধারয় সমাসে কোন পদের গুরুত্ব থাকে, কমেন্টে জানান। আমরা কিন্তু সেই এর আগের ক্লাসে পড়েছিলাম কোন কোন সমাসে কোন পদের গুরুত্ব, ছোট্ট একটা বক্স করে পড়েছিলাম, নিশ্চয়ই আপনারা দেখেছেন। বলেন তো কর্মধারয় সমাসে কোন পদের গুরুত্ব, একটু কমেন্ট করেন তো। কর্মধারয় সমাসে কোন পদের গুরুত্ব, দ্রুত কমেন্ট করেন। কর্মধারয় সমাসে পরপদ, ভেরি গুড। কর্মধারয় সমাসে পরপদের গুরুত্ব। এখন আসেন এখানে পরপদগুলো আমরা আইডেন্টিফাই করি। কি কি বলেন তো, সভা, আসন, সৌধ, অন্ন, ভাত, যান, এই যান, তারপরে মন্ত্রী, শিল্প, তাই তো। এখানে আছে শাস্ত্র, এখানে বিদ্যা, তন্ত্র, বিজ্ঞান, সূচি, পতাকা, পত্র, এগুলো কি পদ বলেন তো, পরপদ। এখন আসেন আপনি দুই ভাবে চিনতে পারবেন যে এগুলো প্রত্যেকটা দিয়ে কিন্তু পরপদকে বোঝায়, এর বাইরে কিন্তু যাওয়ার সুযোগ নাই। চিকিৎসা শাস্ত্র মানে চিকিৎসা না, শাস্ত্র মানে জ্ঞানটাকে বোঝায়। এবার দেখেন জীববিদ্যা মানে জীব বোঝায় না, বিদ্যা বা জ্ঞানকে বোঝায়। পরিচয় পত্র মানে পরিচয় সংবলিত যে পত্রটাকে বোঝায়, তাই না, যে পত্রটা আপনার পরিচয় বহন করে। এবার দেখেন জয় পতাকা বলতে জয় না, মূলত কি বোঝায়, পতাকাই বোঝায়। এবার দেখেন হস্তশিল্প মানে হাত না, কি বোঝায়, শিল্প বোঝায়। মোটর যান মানে মোটর না, যান, যান মানে যেটা আপনি চালান, যে যানবাহনটাকে বোঝায়। এরূপ ভাবে দেখেন, এই যে দেখেন সিংহাসন মানে সিংহ না, কি বোঝায়, আসন বোঝায়। তাহলে আপনি কিন্তু পরপদের গুরুত্ব দেখে চিনতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে আমি সহজ উপায় কিভাবে চিনবো, কারণ অনেকে কিন্তু রিলেট করতে পারবেন না যে এখানে স্মৃতিসৌধ বলতে স্মৃতি না বুঝিয়ে সৌধ কেন বুঝাবে। এখন আপনার জন্য টেকনিক হচ্ছে এই সমাসের পরপদে কিছু কিছু শব্দ থাকে, যে শব্দগুলো আমি অলরেডি লিখে ফেলেছি। দেখেন এখানে, দেখেন এই যে সভা, এই যে সভা আছে, দেখেন এই শব্দগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এই যে দেখেন এখানে আছে হচ্ছে সভা, খেয়াল করেন সভা, এখানে আছে আসন, এখানে সৌধ, সৌধ না হয় হতে পারে মিনার, মিনার স্মৃতি মিনার বা শহীদ মিনার। এরপরে দেখেন অন্ন, এই অন্ন মানে খাবার, অন্ন মানে খাবার, এখানে ভাত, ভাত তো এক ধরনের খাবার। যান মানে যানবাহন, এই যে মন্ত্রী, এই যে শিল্প, এতে শাস্ত্র, বিদ্যা, তন্ত্র, বিজ্ঞান, এই চারটা একই কথা, তাই না, সবগুলো দ্বারা জ্ঞান বোঝায়। এবার দেখেন সূচি, পত্র, পতাকা, এই শব্দগুলো পরপদে থাকলে সেটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন দেখেন সাহিত্য সভা, তাহলে এখন যদি বলি যে আমি ধর্মসভা, তাহলে সাহিত্য একটা বিষয়, তাহলে সাহিত্য সভা ব্যাসবাক্য কি হবে, সাহিত্য বিষয়ক সভা। এখন আপনারা মনে করতে পারেন সাহিত্য সভাতে এরকম ব্যাসবাক্য করা যায়, সাহিত্যের সভা। এবং সাহিত্যের সভা না হয় তো অন্য কিছু হতে পারে। তো এখানে সাহিত্য সভা বলতে সভাকে বোঝাচ্ছে, আর সভা একটা বিষয় কেন্দ্রিক হয়, এরকম আপনারা চিন্তা করে বা প্রাসঙ্গিক ব্যাসবাক্য করবেন, যেন হচ্ছে কারণ এটাগুলো ব্যাসবাক্য এরকম করা যায়, স্মৃতিসৌধ, স্মৃতির সৌধ, মানে এরকম ব্যাসবাক্য করলে এগুলো প্রত্যেকটা ষষ্ঠী তৎপুরুষের ব্যাসবাক্যে ফালানো যায়, কিন্তু না, আপনাকে ব্যাসবাক্য করতে হবে প্রাসঙ্গিক, যেন হচ্ছে ব্যাসবাক্যটা অর্থপূর্ণ হয়। এই জন্য এগুলো প্র্যাকটিস করবেন। আর একটা সহজ উপায় বলে দিই, সাহিত্য সভা, সভা দিয়ে যত আছে, সাহিত্য সভা, পথসভা, ধর্মসভা, বিজ্ঞান সভা, আলোচনা সভা, সব হচ্ছে মধ্যপদলোপী। সিংহাসন, সিংহাসন, পদ্মাসন, কাষ্ঠাসন, মধ্যপদলোপী। সিংহ চিহ্নিত আসন। স্মৃতিসৌধ, এখানে আমি একটু লিখে দিই পরপদগুলো। সাহিত্য হচ্ছে একটা বিষয়, এখানে লেখেন বিষয়ক, বিষয়ক। সিংহাসন, সিংহ হচ্ছে চিহ্নিত আসন, ঠিক আছে, আপনি লেখেন চিহ্নিত। যত আসন আছে ব্যাসবাক্য করবেন কি দিয়ে, চিহ্নিত দিয়ে। এবার স্মৃতিসৌধ, এবার দেখেন স্মৃতিসৌধ বলতে স্মৃতি রক্ষার্থে সৌধ, বা যদি বলি স্মৃতি মিনার, স্মৃতি রক্ষার্থে মিনার, বা যদি বলি শহীদ মিনার, শহীদের স্মৃতি রক্ষার্থে মিনার, তাহলে এখানে হচ্ছে রক্ষার্থে লিখবেন, রক্ষার্থে। এরকম সৌধ মিনার দিয়ে হতে পারে সমাধি সৌধ, এরকম সৌধ দিয়ে যা আছে, মিনার দিয়ে যা আছে। পলান্ন, তাহলে পলান্ন, পল মানে গোশত, তাহলে কি হবে, পলান্ন মানে কি হবে, পল মিশ্রিত অন্ন, অন্ন মানে খাবার, পলান্ন মানে গোশত মেশানো খাবার, দ্যাট মিনস পোলাও বা বিরিয়ানি। পলান্ন দ্বারা আরো হতে পারে শাকান্ন, শাক মিশ্রিত মিশ্রিত অন্ন, হতে পারে মিষ্টান্ন, মিষ্টি মিশ্রিত অন্ন, রাইট। এবার আসেন দুধ ভাত। এখন দুধ ভাত, দুধটাও তো মিশিয়ে খায় ভাতের সাথে, দুধ ভাত মানে কি, দুধ মিশ্রিত ভাত। কিন্তু খেয়াল রাখবেন বউ ভাত কিন্তু হবে না, কেন হবে না, কারণ বৌভাত বলতে আর ভাত বোঝায় না, বৌভাত বলতে একটা অনুষ্ঠান বোঝায়, তৃতীয় পদ, বৌভাত কিন্তু বহুব্রীহি সমাস, ঠিক আছে। তার মানে দুধ ভাত হবে, কারণ দুধ মিশ্রিত ভাত। যদি বলে ঘি ভাত, ঘি মিশ্রিত ভাত, এরকম। যদি বলে ঝাল মুড়ি, ঝাল মিশ্রিত মুড়ি। এখন আসেন মোটর যান, মোটর যান কি, মোটর দিয়ে চালাই, তাহলে এখানে ব্যাসবাক্য লিখবেন চালিত। এখন যান দিয়ে যত আছে সব চালিত লিখবেন, মোটর যান, মোটরে চালিত যান, জলযান, জলে চালিত যান, এরকম চালিত লিখবেন। শিল্প মন্ত্রী, শিল্প একটা হচ্ছে বিষয়, তাহলে আপনি লিখবেন বিষয়ক, বিষয়ক বা সংক্রান্ত লেখা যায়। শিল্প মন্ত্রী, যত মন্ত্রী আছে বিষয় দিয়ে লিখবেন, এক একটা মন্ত্রী এক একটা বিষয় কেন্দ্রিক বা এক একটা বিষয় দেখেন। শিল্প মন্ত্রী, শিল্প বিষয়ক মন্ত্রী, ধর্ম মন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রী, এমন। এবার হস্তশিল্প, খেয়াল করেন
হস্তশিল্প, এটা হবে হাতে চালিত, হস্তচালিত শিল্প, মানে হাত দিয়ে যে শিল্পটা তৈরি করা হয়, হাতে চালানো হয়, এটাকে বলা হয় হস্তশিল্প। ঠিক আছে, তাহলে হস্তশিল্প, এটা হস্তচালিত শিল্প হবে। চিকিৎসা শাস্ত্র, খেয়াল করেন, শাস্ত্র, বিদ্যা, তন্ত্র, বিজ্ঞান, চারটা কিন্তু জ্ঞান বোঝায়। তা জ্ঞান রিলেটেড যত আসবে সেটা আপনি লিখবেন বিষয়ক, ব্যাস বাক্য কি কি দিয়ে করবেন, বিষয়ক। চিকিৎসা বিষয়ক শাস্ত্র, জীব বিষয়ক বিদ্যা, সমাজ বিষয়ক তন্ত্র, রাষ্ট্র বিষয়ক বিজ্ঞান, এভাবে যত আসবে। শাস্ত্র দিয়ে অনেক হতে পারে, অর্থশাস্ত্র, ধর্মশাস্ত্র, জীববিদ্যা, প্রাণীবিদ্যা, সমাজতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্র, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, এরকম অনেক হতে পারে। যাই হোক না কেন, আপনি এটা কি লিখবেন, বিষয়ক লিখবেন। এবারে আসেন পাঠ্য, এবারে এখানে আবার নীতিও হতে পারে, নীতি, নীতি খেয়াল করেন, যদি বলে অর্থনীতি, অর্থ বিষয়ক নীতি, ঠিক আছে, তাহলে নীতিও হতে পারে। নীতিও মানে হচ্ছে একদম, নীতি বলতে জ্ঞান, নীতিগত জ্ঞানই বোঝায়। এখন আসেন এবারে পৌরনীতি, পৌর বিষয়ক নীতি, অর্থনীতি, অর্থ বিষয়ক নীতি। এখন আছে পাঠ্যসূচি, পাঠ্য একটা বিষয়, তাহলে লিখবেন পাঠ্য বিষয়ক সূচি, বা পাঠ্য সংক্রান্ত লিখতে পারেন, সংক্রান্ত, সংক্রান্ত লিখলেও হবে, কারণ ব্যাস বাক্যের স্পেসিফিক কোনো নিয়ম নেই, ব্যাস বাক্য আপনার প্রাসঙ্গিক হলেই হলো। পাঠ্য সংক্রান্ত সূচি, এরকম আলোচ্য সূচি, আলোচ্য বিষয়ক বা আলোচ্য সংক্রান্ত সূচি, এরকম। জয় পতাকা, পতাকা হচ্ছে একটা সূচক বহন করে, তাহলে লিখবেন জয় সূচক পতাকা, জয় পতাকা হচ্ছে জয় সূচক পতাকা। এবারে পরিচয় পত্র, পরিচয় পত্র যে পত্র পরিচয় বহন করে, তাহলে লিখবেন যে হচ্ছে পরিচয় সংবলিত, পরিচয় সংবলিত পত্র, পরিচয় সংবলিত পত্র। যদি বলো ঘোষণা পত্র, ঘোষণা সংবলিত পত্র, রাইট। তাহলে আমি একটু শব্দগুলো বলি। সভা, আসন, সৌধ, মিনার, অন্ন, ভাত, যান, মন্ত্রী, শিল্প, শাস্ত্র, বিদ্যা, তন্ত্র, বিজ্ঞান, নীতি, সূচি, পত্র, পতাকা, এই শব্দগুলো যদি পরপদে থাকে, আপনি শর্টকাটে দেখেই চিনতে পারবেন এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এটা একটা ওয়ে চেনার। আর দ্বিতীয় ওয়ে হচ্ছে আপনি পরপদে গুরুত্ব দিয়ে চিনবেন। আর তৃতীয় ওয়ে হচ্ছে কোনোভাবে না চিনলে কষ্ট করে মুখস্থ করবেন। ঠিক আছে, এখন আপনি বলেন এটা কি পারা যাবে? এটা প্রচুর আছে, এই উদাহরণগুলো প্রচুর পাওয়া যায়, কারণ এই একমাত্র সমাস এটা, ব্যাস বাক্য ছাড়া হয় না, ব্যাস বাক্য ছাড়া আমরা বুঝিও না, এই জন্য ব্যাস বাক্য দিয়ে করতে হয় বিধায় এটা কিন্তু কঠিন। আর যেগুলো ব্যাস বাক্য ছাড়া শব্দ দেখেই আমি চিনি সেগুলো কিন্তু সহজ। এখন বলেন এটা পারা যাবে? মধ্যপদলোপী কর্মধারয় সমাস কি পারবেন? দ্রুত জানান, দ্রুত, আমরা এরপরে নতুন টপিকে যাবো। প্রথমটা চেনার উপায়টা বলেন স্যার, প্রথম, প্রথম চেনার উপায়টা বলেন। চেনার উপায় হচ্ছে পরপদের গুরুত্ব। চেনার উপায় দুইটা, এক নম্বরে পরপদের গুরুত্ব থাকবে, দুই নম্বরে এই শব্দগুলো পরপদে থাকবে। এটা বললাম, সভা, আসন, সৌধ, মিনার, অন্ন, এই শব্দগুলো পরপদে থাকবে। যদি পরপদে থাকে আপনি সেগুলোকে অ্যান্সার করবেন কি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ক্লিয়ার, বুঝতে পারছেন? ওকে, না বুঝলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। গেল, আমরা পরেরটা চলে যাই। এখন আসেন আর দুইটা পড়াবো। এবার লেখেন হচ্ছে আমরা প্রত্যয় দিয়ে দুইটা সমাস পড়বো। একটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি, লেখেন ব্যতিহার, ব্যতিহার বহু সংক্ষেপে লিখি। আর একটা হচ্ছে প্রত্যয়ন্ত, প্রত্যয়ন্ত বহু, বহুব্রীহি। খেয়াল করেন এই ব্যতিহার বহুব্রীহিতে উভয় পদে প্রত্যয়, তার মানে আ অবলিক ও প্লাস ই, তার মানে পূর্ব পদে আ, পরপদে ই প্রত্যয় হয়। এবার আমি যদি লিখি হাতাহাতি, এটা বিশেষ পরীক্ষা একটা আসছিল এরকম, হাতাহাতি, হাতাহাতি, তারপর যদি বলি কানাকানি, কানাকানি, তারপর যদি বলি মুখোমুখি, মুখোমুখি, তারপর মনে করেন লিখলাম যদি চুলো চুলি, তাই না, চুলো চুলি, তারপর মনে করেন যে হচ্ছে পাশাপাশি, এরকম টাইপের যত আসবে। আর প্রত্যয়ন্ত বহুব্রী হচ্ছে পরপদে, পরপদে তিনটা প্রত্যয় হয়, আ, ও, এ, এই তিনটা প্রত্যয়। মানে যদি লিখি এক চোখা, খেয়াল করেন, এক চোখা, ঘর, মুখ, নিখরচে। খেয়াল করেন এই জায়গাতে আমরা এটা চিনবো কিভাবে, চেনার উপায় হচ্ছে ব্যতিহার বহুব্রীতে মনে রাখবেন উভয় পদে প্রত্যয়, পূর্ব পদে আ ও পরপদে ই। পরীক্ষা আসতে পারে কোন সমাসে উভয় পদে প্রত্যয় বসে, ব্যতিহার। আর ব্যতিহার মানে হচ্ছে, ব্যতিহার মানে হচ্ছে ক্রিয়ার, ক্রিয়ার বিনিময়, 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 ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার হয়। মনে করেন বিনিময়টা কিরকম, আমি আপনাকে একটা কলম দিলাম, আপনি আমাকে একটা খাতা দিলেন, কলমের বিনিময়ে খাতা। আর ক্রিয়ার বিনিময়ে কি, আমি আপনাকে একটা থাপ্পড় দিলাম, আপনি আমার একটা দিলেন, তার মানে কি মায়ের বিনিময়ে মায়ের।
এই মাইলের বিনিময়ে মায়েরকে বলা হয় কি? ব্যতিহার, রাইট? ব্যতিহার মানে পারস্পরিক যে ক্রিয়া, এটাকে বলা হয় ব্যতিহার। এটা ইংলিশে আপনারা হচ্ছে দেখবেন রিসিপ্রোকাল প্রোনাউন পড়েছেন, ইচ আদার, ওয়ান অ্যানাদার। এটা ওই টাইপের, ব্যতিহার মানে রিসিপ্রোকাল। দেখেন এই জায়গাতে হাতা, হাত যোগ আ, হাতি হাত যোগ ই, এখানে আ আর ই আসছে। কান যোগ আ, কান যোগ ই, মুখ যোগ ও, মুখ যোগ ই, চল যোগ ও, সরি চুল যোগ ও, চুল যোগ ই, পাশ যোগ আ, পাশ যোগ ই। তার মানে আমার উভয় পদে যখন প্রত্যয় থাকবে এবং কাজের বিনিময়ে বুঝাবে, তাকে বলা হবে ব্যতিহার। আর এই টাইপের সমাসে আপনি ব্যাস বাক্যে লিখবেন, এগুলো ব্যাস বাক্য জীবনে পরীক্ষা আসবে না, তবুও বলে দেই। ব্যাস বাক্যে লিখবেন হাতা হাতে, হাতে হাতে যে ক্রিয়া, যেহেতু সবগুলোই কাজ, আপনি ক্রিয়া লিখতে পারেন, হাতে হাতে যে যুদ্ধ লিখতে পারেন, আবার মুখোমুখি, মুখে মুখে যে ক্রিয়া লিখতে পারেন, কথাও লিখতে পারেন, কারণ কথা তো একটা কাজ। আবার মনে করেন পাশাপাশি, পাশে পাশে বসে যে ক্রিয়া বা কাজ, যেটাই বলেন। চুলো চুলি, এক্ষেত্রে আপনি চুলে চুলে যে ক্রিয়া কাজ, বা সবচেয়ে ভালো হয় চুলো চুলির ক্ষেত্রে আপনি যুদ্ধ লিখবেন, মহিলাদের ন্যাচারাল অস্ত্র যেটা চুলো চুল আর কি, চুল ধরে মারামারি করা, ঠিক আছে? চুলো চুল, চুলে চুলে যে যুদ্ধ, এটা লিখলেও হবে, কারণ কি যুদ্ধ তো একটা কাজ। তার মানে আপনি কমন কথা সবগুলো ব্যাস বাক্যে ক্রিয়া লিখে দিবেন। ক্রিয়া মানে হচ্ছে সবগুলো দ্বারা কাজ বোঝায়, কারণ আমার সমাজটার নামই হচ্ছে ক্রিয়ার বিনিময়, এটাকে বলা হয় ব্যতিহার। ক্লিয়ার? এটা আশা করি এটা পারবেন। আর প্রত্যয়ন্ত বহুব্রীর শেষ পদে প্রত্যয় মানে পর পদে প্রত্যয় তিনটা, আ ও এ মুখস্থ করবেন। যেমন এক চোখায়, চোখ যোগ আ, ঘর মুখ, মুখ যোগ ও, নি খরচে, খরচ যোগ এ। এখানে হচ্ছে আ, এখানে হচ্ছে ও, এখানে হচ্ছে এ। এই তিনটা প্রত্যয় পরপদে থাকলে তাকে বলে হচ্ছে প্রত্যয়ন্ত বহুব্রীহি সমাস। ওকে? যেমন এক চোখা, একদিকে চোখ যার, ঘর মুখ, ঘরের দিকে মুখ যার, নি খরচে, নেই খরচ যার। খেয়াল করেন বহুব্রীহি, কারণ বহুব্রী বলতেই বোঝায় এখানে যে এই চোখ, মুখ, খরচ এগুলো বুঝাবে না, ভিন্ন একটা জিনিসকে বুঝাবে। ক্লিয়ার? আবার যখন পরপদে আপনি প্রত্যয় বসাবেন আ ও এ, এগুলো অটোমেটিক শব্দটা হয়ে যাবে বিশেষণ, মানে বিন মানে বিশেষণ হয়ে যাবে। আর বিশেষণ মানে নিজেকে বোঝাবে না, অবশ্যই অন্য কিছুকে বোঝাবে। আমি যদি বলি আপনাকে অভাব, অভাব বলতে আপনি বুঝবেন আসলে ভাব নাই। আর যদি বলি আপনাকে অভাবী, অভাবী মানে বুঝবেন কি ভাবি নাই, এরকম নো। অভাবী মানে ভাব নাই যার এমন মানুষ। অভাবটা নাউন, অভাবীটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ মানে অভাবী মানে ভিন্ন একটা শব্দকে মানে ব্যক্তিকে বোঝাবে। অভাবী মানে অভাবী লোক হয়, কিন্তু কখনো শুনেছেন অভাব লোক হয়? নো। তার মানে নাউন অলওয়েজ নিজেকে বোঝায়, আর অ্যাডজেক্টিভ অলওয়েজ অন্যকে বোঝায়। যদি আপনি পরপদে প্রত্যয় বসেন, এটা হয়ে যায় কি বিশেষণ। সুতরাং অবশ্যই পরপদের গুরুত্ব তখন আর থাকে না, ভিন্ন একটা পদকে বোঝায়। এই তিনটা জিনিস দিয়ে কিন্তু কোনো না কোনো ব্যক্তিকে বোঝায়, বা কোনো প্রাণীও হতে পারে। ওকে? এই দুটা ক্লিয়ার? প্রত্যয় দিয়ে দুইটা সমাসই হয়, প্রত্যয় দিয়ে সমাস হয় দুইটা, প্রত্যয়ান্ত বহুব্রী এবং ব্যতিহার। সবাই কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন? কমেন্টে জানান দ্রুত। বুঝতে পেরেছেন সবাই? ক্লিয়ার তো? একটু জানান কমেন্টে। ওকে, কোনো কনফিউশন থাকলে অবশ্যই জানাবেন। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আমাদের এই চারটা সমাস, আর একটা সমাস পড়িয়ে দেই যেটা আমাদের লাগবে। সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ। এটা আপনারা বই থেকে পড়বেন, আমি লিখে দেই। নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। এখানে পাঁচটা উদাহরণ আছে, একটা বাক্য লিখে দেই। লেখেন জীবন মৃত্যু, জীবন মৃত্যু, জীবন মৃত, সরি, জীবন মৃত নরপশু দ্বীপ অন্তরীপ, দ্বীপ অন্তরীপ ঘুরে এসেও, ঘুরে এসেও পূর্বের মতো পণ্ডিত মূর্খ রইল। একজনে লিখেছেন প্রত্যয়ান্তটা আরেকবার বলেন, শোনেন। প্রত্যয়ান্ত বহুব্রী সমাসে তিনটা প্রত্যয় হয়, এই তিনটা মুখস্থ করেন, আ, এ আর ও। উদাহরণে কি ছিল দেখেন, উদাহরণে ছিল আমার যে এক চোখা, চোখ যোগ আ, দেখছেন আ প্রত্যয় বসছে না? ঘর মুখ, মুখ যোগ ও, নি খরচে, খরচ যোগ এ। এটা আসলে প্রত্যয় দেখে আপনি চিনবেন। এখানে প্রত্যয় হয় পরপদে তিনটা প্রত্যয়, আর এখানে প্রত্যয় হয় আ ও, এখানেও হয়, কিন্তু এটা পূর্ব পদে হয়, দেখছেন? আর এখানে আ ও হয় কোন পদে বলেন তো? পরপদে। তাহলে ব্যতিহারে উভয় পদে, পূর্বপদ পরপদ উভয় পদে প্রত্যয়। আর প্রত্যয়ান্ত বহুব্রীতে জাস্ট পরপদে প্রত্যয়, আর কিছু না। এটা ব্যাস বাক্য জীবনে পরীক্ষা আসবে না, জাস্ট আসবে নিচের কোনটি প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ওকে, থ্যাংক ইউ। এখন আসেন, এই জায়গাতে আমরা এখানে পাঁচটা সমাসের উদাহরণ মুখস্থ করব। সে পাঁচটা হচ্ছে নিপাতনে সিদ্ধ মানে কি? যার কোনো কি নেই বলেন তো? নিয়ম নেই।
হ্যাঁ, যেগুলো মুখস্থ ছাড়া উপায়ও নেই। জীবনমৃত, নরপশু, দ্বীপ, অন্তরীপ আর পণ্ডিত, মূর্খ। আপনাদের ওরাকলের শীটে আপনারা পাবেন বা বিভিন্ন বইয়ে পাবেন, 9-10 ব্যাকরণ বইয়েও পাবেন। এই 5টা উদাহরণ প্রায় পরীক্ষা পাওয়া যায়। এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। তার মানে 5টা মুখস্থ করবেন, ব্যাস বাক্যগুলো লেখার দরকার নেই, আমি একবার বলে যাই। জীবন মৃত, জীবিত থেকেও মৃত যে। পরে লিখে নিয়েন আপনারা। জীবন মৃত মানে জীবিত থেকেও মৃত যে। নরপশু, নর আকারের, আকার 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 মানে আকৃতি, ঠিক আছে। নর আকার, নর আকারের বা নর আকৃতির পশু যে। দ্বীপ, দুই দিকে অপজার, অপ মানে পানি, দ্বীপ দুই দিকে অপজার। অন্তরীপ, অন্তর্গত অপজার। আর পণ্ডিত মূর্খ, পণ্ডিত হয়েও মূর্খ যে। এই 5টা উদাহরণ হচ্ছে নিপাত নিষিদ্ধ বহুব্রীহি সমাস। এবার একটা জিনিস খেয়াল রাখবেন, এই জায়গায় একটা বাক্য বললাম, এই বাক্য দিয়ে আপনি সহজে 5টা উদাহরণ মনে রাখতে পারবেন। যেমন দেখেন, জীবনমৃত, নরপশু, দ্বীপ, অন্তরীপ ঘুরে এসে ও পূর্বের মতো পণ্ডিত মূর্খ রইল। মানুষ ঘুরলে তো মূর্খ থাকে না, কিন্তু সে ঘুরে এসে কি রয়েছে? পণ্ডিত মূর্খ রয়েছে। এই 5টা হচ্ছে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। ক্লিয়ার? তো আমাদের গত ক্লাসের মোটামুটি আমাদের সমাসের বাকি টপিকটুকু শেষ হলো। এখন প্রকৃতি প্রত্যয় পড়বো। কেমন? আজকের ক্লাসে যে টপিকটা আমাদের প্রকৃতি প্রত্যয়, এটা আমরা একটু শুরু করতে চাই। আচ্ছা, সময় আর ক্ষেপণ না করে আমরা এখনই শুরু করি। আপনারা প্রকৃতি প্রত্যয় শুরু করবো আমরা, একটু কমেন্টে জানান তো আপনারা। সমাস নিয়ে আর কোনো প্রশ্ন আছে? সমাস নিয়ে কোনো প্রশ্ন না থাকলে আমি প্রকৃতি প্রত্যয়ে চলে যেতে চাই। একটু কমেন্টে জানান, সমাস নিয়ে আর কোনো প্রত্যয় আর কোনো প্রশ্ন আছে? ওকে, শুরু করব। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে লেখেন প্রকৃতি ও প্রত্যয়, যেগুলো জাস্ট পরীক্ষায় যেগুলো আসে, বিসিএস পরীক্ষায় আমরা জাস্ট সেগুলোই পড়বো, অতিরিক্ত কিছু পড়বো না। দেখেন, প্রকৃতি প্রত্যয়ের কোনো শেষ নেই। বাংলা ভাষার অর্ধেকের বেশি শব্দ হয় প্রত্যয়ের নিয়মে। অন্তরীপ, অন্তরীপ হচ্ছে অন্তর্গত অপচার, ঠিক আছে। অন্তরীপ তো আপনারা জানেন অন্তরীপ জিনিসটা কি। অন্তরীপ হচ্ছে অন্তর্গত অপচার, মানে অন্তর্গত জল পানি আর কি বোঝায়। এটা মুখস্থ করবেন, এটা এটা বোঝার কিছু নাই। অন্তর্গত অপচার, ঠিক আছে। আচ্ছা, প্রকৃতি ও প্রত্যয় খেয়াল করেন। প্রকৃতি প্রত্যয়ের বেসিক আইডিয়াটা একটু দিয়ে দিই। প্রকৃতি, প্রকৃতি মানে আর প্রত্যয় দুইটার ব্যাখ্যা লিখবেন 1 নম্বর আর 2 নম্বর দিয়ে। প্রকৃতি মানে লেখেন যে কোনো শব্দের মূল, যে কোনো যে কোনো শব্দের মূল। মনে রাখবেন, যে কোনো শব্দের মূলকে কি বলে? প্রকৃতি বলে। আর প্রত্যয় মানে অব্যয়। প্রত্যয় হচ্ছে এক ধরনের অব্যয় যা যা প্রকৃতির প্রকৃতির পরে বসে, ঠিক আছে। যদি বলা হয় আপনাকে প্রকৃতি শব্দের অর্থ, প্রকৃতি কাকে বলে, বলবেন যে কোনো শব্দের মূলকে কি বলে? প্রকৃতি বলে, ঠিক আছে। আর প্রত্যয় কি? প্রত্যয় হচ্ছে এক ধরনের অব্যয় যা প্রকৃতির কোথায় বসে? পরে বসে। দ্যাট মিন্স প্রকৃতি আগে, তারপরে কি? প্রত্যয়। দেখেন, প্রকৃতিকে আমরা ইংলিশে বলি বেস ফর্ম। আপনারা নিশ্চয়ই পড়েছেন ভার্বের বেস ফর্ম। এই বেস ফর্ম মানে কি? প্রত্যেকটা শব্দের একটা মূল থাকে বা রুট থাকে। এই রুটটাকে বাংলায় কি বলে? প্রকৃতি বলে। আর প্রত্যয় মানে কি? প্রত্যয়কে ইংলিশে বলা হয় সাফিক্স। সাফিক্স বলে, আপনারা নিশ্চয়ই পড়েছেন এটা, সাফিক্স। সাফিক্স মানে হচ্ছে শব্দের শেষে যেগুলো বসে, যেমন ইংলিশে টিআইওএন থাকলে নাউন হয় আমরা পড়ি, এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, আমরা এগুলো পড়ে থাকি। এই যে শব্দের পরে যে অব্যয়গুলো বসে, এটাকে বলা হয় হচ্ছে প্রত্যয়। এখন আসেন আমরা বেসিক একটা ধারণা নিয়ে নেই প্রকৃতি প্রত্যয় এবং এর পদগুলো সম্পর্কে। কয়েকটা উদাহরণ লেখেন। লেখেন চল যোগ অন্ত সমান চলন্ত। এরপর লেখেন গম যোগতব্য সমান গন্তব্য। এবার লেখেন চোর যোগ আই সমান চোরাই। এরপর লেখেন হাত যোগ অল সমান হাতল। আমরা এখানে প্রকৃতি প্রত্যয়ের ক্যাটাগরি, এগুলোর পদ সবই শিখবো। এই জায়গায় দেখেন, এই যে চল এবং গম, এই চল এবং গম এবং চোর এবং হাত, এটা হচ্ছে প্রকৃতি। অন্ত আর তব্য, আই এবং অল হচ্ছে প্রত্যয়। এখন প্রকৃতি দুই প্রকার। এই চল এবং গম এটাকে বলা হয় ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি। খেয়াল করেন, ক্রিয়া প্রকৃতি কেন বলা হয়? কারণ ক্রিয়া প্রকৃতি বলতে যে মূল দিয়ে, প্রকৃতি মানে মূল আমরা জানি, ক্রিয়া প্রকৃতি মানে যে মূল দিয়ে কোনো কিছু করা বোঝায়, কোনো কিছু করা বোঝায়। বলেন তো, চল মানে কি? চলা। গম মানে কি? যাওয়া, একটা কাজ বোঝায়। দেখবেন যখন কোনো মূল দিয়ে কোনো কাজ বোঝায়, তখন সেখানে একটা ধাতু চিহ্ন হয়। এই যে চিহ্নটাকে কি চিহ্ন বলে? এই চিহ্নটাকে বলে, এই যে চিহ্নটাকে বলে কি চিহ্ন বলেন তো?
ধাতু চিহ্ন, এটা অনেকে রুট মনে করে, রুট তো এটা, এটা রুট, আর ধাতু চিহ্ন হচ্ছে জাস্ট এরকম টিক চিহ্নের মতো, এই যে এটা ধাতু চিহ্ন। তার মানে চল এবং গম দিয়ে কোনো কিছু করা বোঝে, তাকে বলা হয় কোন প্রকৃতি? ক্রিয়া প্রকৃতি। এখন আসেন এই জায়গাতে চোর এবং হাত, বলেন তো চোর এবং হাত দিয়ে কোনো কিছু করা বোঝায় না? চোর একটা নাম, হাতও একটা নাম শব্দ, এটাকে আমরা বলবো তখন কোন প্রকৃতি? এটাকে আমরা বলবো নাম প্রকৃতি। এখন আসেন ক্রিয়া প্রকৃতি আর নাম প্রকৃতির অপর নাম আছে, অপর নামগুলো লিখে নেই আমরা। ক্রিয়া প্রকৃতি যেটা, ক্রিয়া প্রকৃতির অপর নাম হচ্ছে ধাতু। অপর নাম কি? ধাতু। আর একটা নাম আছে ক্রিয়ামূল। আর একটা নাম কি? ক্রিয়ামূল। ক্রিয়া প্রকৃতি ধাতু বা ক্রিয়ামূল এটা একই জিনিস। আর নাম প্রকৃতির অপর নাম হচ্ছে প্রাতিপদিক। প্রাতি প্রাতিপদিকের সঙ্গে আপনারা নিশ্চয়ই পড়েছেন, বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। শুধু বিভক্তি না, বিভক্তি ও প্রত্যয়হীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। তাহলে বলেন তো প্রকৃতি কয় প্রকার? প্রকৃতি কয় প্রকার? দুই প্রকার। প্রকৃতি কয় প্রকার বলেন তো? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, একটা হচ্ছে নাম প্রকৃতি। যদি কোনো মূল দিয়ে কোনো কাজ বুঝায় তাকে আমরা বলি ক্রিয়া প্রকৃতি। আর যেমন চলিত, চল যোগ ইত, চল হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ঠিক আছে, কারণ চল দিয়ে চলা বোঝায়। আর যখন কোনো প্রকৃতি দিয়ে কোনো কিছু নাম বুঝায়, দ্যাট মিনস করা বা কোনো কাজ বুঝায় না, তাকে আমরা বলি কোন প্রকৃতি? নাম প্রকৃতি। তাহলে শব্দের মূল কয়টা বলেন তো? দুইটা। একটা হচ্ছে ক্রিয়াবাচক শব্দ, একটা হচ্ছে নামবাচক শব্দ। গেল। এখন আসেন ক্রিয়া প্রকৃতির পরে যে যে অব্যয়টা বসছে, যে অন্ত এবং তব্য, এটাকে বলা হয় কৃৎ প্রত্যয়। এটাকে কি বলে? কৃৎ প্রত্যয় বলে, লিখে নেন। আর নাম প্রকৃতির পরে যেটা বসছে এটাকে বলা হয় তদ্ধিত তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, তাহলে ক্রিয়া প্রকৃতির পরে যেটা বসে তাকে বলে কৃৎ প্রত্যয়, আর নাম প্রকৃতির পরে যেটা বসে তাকে বলা হয় কি প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে। এখন কৃৎ প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয় এই দুইটা মিলে, খেয়াল করেন এই দুইটা মিলে, এখন আপনাকে যদি কেউ বলে কৃৎ প্রত্যয় কাকে বলে, আপনি বলবেন কৃৎ প্রত্যয় যেটা ক্রিয়া প্রকৃতির পরে বসে। কি বসছে আপনার দেখার দরকার নেই, ক্রিয়া প্রকৃতির পরে যাই বসুক সেটাই কি? কৃৎ প্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয় কাকে বলে? নাম প্রকৃতির পরে যাই বসে তাই কি? তদ্ধিত প্রত্যয়। এখন এই ক্রিয়া প্রকৃতি আর কৃৎ প্রত্যয় মিলে দুইটা শব্দ বানিয়েছি, চলন্ত এবং গন্তব্য। আর এখানে নাম প্রকৃতি আর তদ্ধিত প্রত্যয় মিলে দুইটা শব্দ বানিয়েছে, চোরাই এবং হাতল। খেয়াল করেন এই চলন্ত আর গন্তব্য, আমি এখানে মুছে ফেলি একটু, তাহলে বুঝতে সুবিধা হবে লিখতে। ওকে, দেখেন এই চলন্ত আর গন্তব্য এটাকে বলা হয় কৃদন্ত পদ। সমাসে আপনারা নিশ্চয়ই পড়িয়েছি আমি, যে কৃদন্ত পদ উপপদ তৎপুরুষ সমাসে পড়িয়েছি। আর এটাকে বলা হয়, এই যে নাম প্রকৃতি আর তদ্ধিত প্রত্যয় মিলে যেটা হয় সেটাকে বলা হয় তদ্ধিতান্ত পদ। ক্লিয়ার? তাহলে কৃদন্ত পদ কাকে বলে? কৃদন্ত পদ হচ্ছে ক্রিয়া প্রকৃতি প্লাস কৃৎ প্রত্যয় ইকুয়াল টু কৃদন্ত পদ। আর তদ্ধিতান্ত পদ কাকে বলে? নাম প্রকৃতি প্লাস তদ্ধিত প্রত্যয় ইকুয়াল টু তদ্ধিতান্ত পদ। গেল। এখন এই কৃদন্ত পদ আর তদ্ধিতান্ত পদ এই দুইটা পদ মূলত কি পদ? কেউ একজন বলেন তো এই কৃদন্ত পদটি মূলত কি পদ? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় নাকি ক্রিয়া? একটু কমেন্টে জানান। কৃদন্ত পদ মূলত কি পদ? আর তদ্ধিতান্ত পদ মূলত কি পদ? একটু কমেন্টে জানান দেখি। আপনার উত্তরটা নেই, তারপরে বুঝাই। কৃদন্ত পদ মূলত কি পদ? কমেন্টে কেউ একজন বলেন। অ্যাডজেক্টিভ। শুধুই কি অ্যাডজেক্টিভ, আর কিছু হবে না? বিশেষণ। ওকে, কেন বিশেষ্য হবে না? কৃদন্ত পদ কি বিশেষ্য হতে পারে না? নাউন। গুড। নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, বিশেষ। কৃদন্ত পদ কি ক্রিয়া হবে? কৃদন্ত পদ কি ক্রিয়া হবে? নাউন হবে। আচ্ছা খেয়াল করেন এই একবার পরীক্ষা একটা প্রশ্ন আসছিল, কেন বললাম জানেন? একবার পরীক্ষা একটা প্রশ্ন আসছিল কৃদন্ত পদটি মূলত কি পদ। অপশনে ছিল ক্রিয়া, বিশেষণ, অব্যয়, সর্বনাম। অনেকে উত্তর করছে ক্রিয়া, কারণ কি কৃদন্ত ক্রিয়া আছে, মানে ক্রিয়া। আর কৃদন্ত পদটা আসে কোত্থেকে? ক্রিয়া প্রকৃতি বা ক্রিয়ামূল থেকে আসে। খেয়াল করেন ক্রিয়া প্রকৃতি থেকে আসলেও এই যে প্রত্যয়টা বসে, প্রত্যয়ের কাজ কি? প্রত্যয় একটা অব্যয়, কিন্তু অব্যয় হলে একটা কাজ আছে না? এই প্রত্যয় বসার কারণে কিন্তু পথ পরিবর্তন হয়ে গেছে। খেয়াল করেন চলন্ত, আপনি চলন্তকে কি কখনো ক্রিয়া বলবেন? যদি বলি চলন্ত গাড়ি, চলন্ত কিন্তু অ্যাডজেক্টিভ। আবার গন্তব্য, এখন যদি গন্তব্য কিন্তু নাউন হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। ঠিক আছে, আমি গন্তব্যে যাই, গন্তব্য এখানে নাউন।
এবার যদি বলা হয় যে যে গন্তব্য, যদি বলি যে হচ্ছে গন্তব্যের ক্ষেত্রে যদি গমন করতে হবে এরকম টাইপের কিছু বোঝায়, তখন সেটা হয় হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আসেন এখানে কিন্তু এই চলন্ত গন্তব্য এটা কিন্তু বিশেষ্য অথবা বিশেষণ। ঠিক অনুরূপ ভাবে বলেন তো চোরাই এটা কোন পদ? বলেন চোরাই আর হাতল কোনটা কোন পদ? চোরাইটা কোন পদ আগে বলেন। চোরাই, অবভিয়াসলি চোরাইটা কোন পদ বলেন তো? চোরাই কোন পদ? আর হাতল কোন পদ বলেন? বলি না আমরা চোরাই মাল, তাই না? মানে চুরি করে আনা। চোরাই হচ্ছে অ্যাডজেক্টিভ, আর হাতল হচ্ছে কি? হাতল হচ্ছে নাউন। কোনো কিছুর হাতল যেটাকে আমরা বলি যে হাতল, মানে যেমন দা বা দার হাতল, ঠিক আছে এরকম। ওকে, তাহলে মনে রাখবেন কৃদন্ত পদ আর তদ্ধিতান্ত পদ এই দুইটা পদ মূলত হচ্ছে, লিখে রাখেন বা মনে রাখেন যেভাবেই করেন, বিশেষ্য অথবা বিন মানে বিশেষণ। এই দুইটা পদ কখনো ক্রিয়াও হবে না, অব্যয় হবে না, সর্বনামও হবে না। এখন আসেন প্রকৃতি প্রত্যয় দিয়ে যত শব্দ আপনি তৈরি করেন, বাংলা ভাষায় যত শব্দ আছে প্রকৃতি প্রত্যয় দিয়ে, এই সকল শব্দই হয় নাউন নয় অ্যাডজেক্টিভ, এর বাইরে নাই। আর একটা ভাষার শব্দ সমৃদ্ধ হয় নাউন আর অ্যাডজেক্টিভ দিয়ে। বাংলা অভিধানে মনে করেন 2.5 লক্ষ শব্দ আছে, কারণ ক্রিয়াপদ কয়টা? আমার 1,500 ধাতু আছে, সব মিলে আমার 1,500 বা 2,000 ক্রিয়াপদ আছে। অব্যয় হাতে গোনা কয়েকটা, সর্বনাম হাতে গোনা কয়েকটা। তাহলে বাংলা ভাষায় যে লক্ষ লক্ষ শব্দ, এই শব্দগুলো কি বলেন তো? বিশেষ্য আর বিশেষণ, এর বাইরে তো নাই। সুতরাং মনে রাখবেন প্রকৃতি প্রত্যয় যদি আপনি না জানেন না বুঝেন, তাহলে বিশেষ্য আর বিশেষণ সম্পর্কে সারা জীবন আপনি অজ্ঞ থাকবেন। এবার একটা মজার জিনিস হচ্ছে দেখেন, আমরা পদের ক্লাসে পড়াবো, অন্ত আছে না? দেখেন অন্ত, অন্ত দিয়ে যত শব্দ চলন্ত ফুটন্ত ডুবন্ত ভাসন্ত যত শব্দ শব্দ শেষে অন্ত পাবেন, সেটা কিন্তু অলওয়েজ অ্যাডজেক্টিভ হবে। এবার দেখেন চোরাই, চোরাই ঢাকায় মোগলাই, যত আই পাবেন অ্যাডজেক্টিভ হবে। হাতল দিয়ে, হাতলে অল প্রত্যয় দিয়ে পাইলে সেটা হচ্ছে নাউন হয়, ঠিক আছে। এবার আবার অ্যাডজেক্টিভও হতে পারে। গন্তব্যের ক্ষেত্রে তব্য প্রত্যয় থাকলে অ্যাডজেক্টিভ হতে পারে, নাউনও হতে পারে। তার মানে কিছু কিছু প্রত্যয় আছে শব্দের শেষে থাকলে ফিক্সড নাউন হবে, আবার কিছু কিছু প্রত্যয় শব্দের শেষে থাকলে সেটা অ্যাডজেক্টিভ হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। তার মানে বলেন তো বিশেষ্য আর বিশেষণ এটা চেনার একমাত্র উপায় হচ্ছে কিন্তু প্রত্যয়। আমরা অনেক রিলেট করি, মনে করেন আপনাকে যদি বলা হয় যে হচ্ছে করণ, করণ, এই করণটা কোন পদ? অনেকে বলে করণ মানে তো করা, এটা মানে ক্রিয়াপদ। নো, করণে কোন প্রত্যয় আছে বলেন তো? অন। কারণ অন প্রত্যয় দিয়ে যত শব্দ আছে, যেমন করণ, শয়ন, ভোজন, গমন, হাসন, কাদন, নাচন, যত অন দিয়ে শব্দ আছে সেটা অলওয়েজ নাউন, সেটা অলওয়েজ কি বলেন তো? নাউন। ঠিক আছে, তো আশা করি আমরা প্রকৃতি প্রত্যয়ের বেসিক আইডিয়াটা পেলাম যে প্রকৃতি দুই প্রকার, প্রত্যয় কয় প্রকার? দুই প্রকার। এগুলো দিয়ে পদও বানাই কয়টা? দুইটা। এই দুইটা পদ মূলত কি? বিশেষ্য এবং বিশেষণ। এটা হচ্ছে প্রকৃতি প্রত্যয় একদম বেসিক আইডিয়া। আপনারা ক্লিয়ার কিনা বলেন? দুইটা এক্সাম্পল দিয়েন স্যার, আর দুইটা এক্সাম্পল দিন। ওকে, দিলাম, এক্সাম্পলের অভাব নেই। খেয়াল করেন, এক্সাম্পল আমি সামনে প্রচুর দিব, আমি জাস্ট বেসিকটা বুঝালাম, আপনাদের এক্সাম্পল দিলে আরো বুঝবেন। খেয়াল করেন, এটা আমি যদি বলি দুল, দুল যোগ অনা কি হবে? দোলনা। ঠিক আছে, এবার যদি বলি আমি যে মনে করেন যে হচ্ছে হাত যোগ আ সমান সমান কি? হাতা। আবার বললাম মনে করেন কর যোগ আ সমান সমান করা। এবার যদি বলি ফল যোগ আ সমান সমান ফলা। খেয়াল করেন, এই যে এখন আপনি বলেন, এখানে দেখেন এই যে দুল, ঠিক আছে, এই দুল, এই দুল মানে হচ্ছে দোলা, একটা কাজ। তার দুল হচ্ছে আমার কি? ক্রিয়া প্রকৃতি। তাহলে অনাটা কি প্রত্যয় বলেন তো? কৃত। অনাটা কি প্রত্যয়? কৃত প্রত্যয়। এবারে হাত, হাত দিয়ে কি বোঝায়? নাম বোঝায়। তাহলে আটা কি প্রত্যয়? তদ্ধিত। আটা কি প্রত্যয়? তদ্ধিত। এবার বলেন আমাকে কর যোগ আ, এই আটা কি প্রত্যয়? করায়ের আটা কি প্রত্যয়? কৃত প্রত্যয়। কারণ কর মানে কি? কর মানে হচ্ছে করা, কাজ বোঝায়। এই আটা কি প্রত্যয়? কৃত। ঠিক অনুরূপ ভাবে একই প্রত্যয় দেখেন ফল যোগ আ। বলেন তো ফল, ফল দিয়ে কোনো কাজ করা বোঝায় না নাম বোঝায়? ফল একটা নাম, ফল একটা নাম বোঝালে তাহলে সেক্ষেত্রে আটা কি প্রত্যয়? তদ্ধিত। তার মানে একই প্রত্যয়, খেয়াল করেন একই প্রত্যয় কৃত হতে পারে, তদ্ধিত হতে পারে। এটা বুঝবেন কিভাবে? এটা বুঝবেন পূর্বের প্রকৃতি দেখে। খুবই সিম্পল কথা ভাই, দুইটা শব্দ মনে রাখেন, একটা হচ্ছে করা আর একটা হচ্ছে মনে করেন ফলা। মনে রাখেন কড়াইয়ের আটা হচ্ছে, কড়াইয়ের আটা হচ্ছে কৃত, আর ফলাইয়ের আটা হচ্ছে তদ্ধিত। একই প্রত্যয় কৃত হতে পারে, তদ্ধিত হতে পারে। তাহলে আপনি চিনলেন কিভাবে? করা আসছে কর থেকে মানে ক্রিয়ামূল থেকে, আর ফলা আসছে ফল থেকে মানে নাম শব্দ থেকে। ক্লিয়ার? এগুলো আপনি আরো ক্লিয়ার হবেন আমরা যখন আরো উদাহরণ বিস্তারিত পড়বো তখন। ঠিক আছে?
আমরা চলে যাচ্ছি। আমরা এবারে হচ্ছে আমাদের প্রত্যয়ের ক্যাটাগরিতে চলে যাচ্ছি। ক্যাটাগরির মধ্যে আমরা কোনগুলো দেখব দেখেন। ক্যাটাগরির মধ্যে আমরা প্রত্যয় লিখি, কারণ প্রকৃতি আমাদের পড়ার কিছু নাই, পড়ার জিনিস হচ্ছে প্রত্যয়। প্রত্যয়ের অনেকগুলো ক্যাটাগরি আছে। প্রত্যয় প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে বাংলা বাংলা সরি প্রত্যয় প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে কৃত আর একটা হচ্ছে তদ্ধিত। তদ্ধিত কৃত প্রত্যয় আবার দুই প্রকার, একটা হচ্ছে বাংলাকৃত আর একটা হচ্ছে সংস্কৃত কৃত। আর তদ্ধিত প্রত্যয় তিন প্রকার, সংক্ষেপে লিখি, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে সংস্কৃত আর একটা হচ্ছে বিদেশি। খেয়াল করেন আমরা এখানে প্রত্যয় পেলাম পাঁচ প্রকার। কেমন? প্রত্যয় আমরা পাঁচ প্রকার পেলাম। প্রত্যয় আমরা এখানে পাঁচ প্রকার পেলাম। দেখেন এই জায়গাতে এই বাংলা কৃত আমার পড়ার প্রয়োজন নাই, কারণ বাংলা কৃত পরীক্ষাতে জীবনেও আসে না, এখন পর্যন্ত আসে নাই। মানে আসে নাই বলতে এগুলো যদি পরীক্ষা আসেও আপনি পারবেন। করা কর যোগ দোলনা দুল যোগ অনা, হাতল হাত যোগ অল, এগুলো রাধনা রাত যোগ না, কান না কাজ যোগ না, এগুলো সবাই পারবেন। এটা পড়ার কিছু নাই, বোঝারও কিছু নাই। তাহলে বাংলা কৃত আমরা বাদ দিব। অনুরূপে বাংলা তদ্ধিত এটাও আমার পড়ার দরকার নাই, কারণ বাংলা তদ্ধিত এগুলো বিশেষ পরীক্ষা অ্যাটলিস্ট আসে না। বিসিএস পরীক্ষা বিগত যে বছরগুলোতে প্রশ্ন আসছে সেগুলোতে প্রায় দেখা যায় দুইটা প্রত্যয় থেকে প্রশ্ন আসছে, একটা হচ্ছে সংস্কৃত কৃত, একটা হচ্ছে সংস্কৃত তদ্ধিত। এই দুইটা প্রত্যয় পড়লে মোটামুটি আমার বিসিএস পরীক্ষায় যে কোনো প্রত্যয়ের বিচ্ছেদ, কারণ প্রত্যয় তো বিচ্ছেদ আসে তাই না, সন্ধির মতো, যে কোনো প্রত্যয়ের বিচ্ছেদ আমরা ইনশাল্লাহ করতে পারবো। এবার আসেন একটু বিদেশে একটু যাই, তো আমরা বিদেশ থেকে ঘুরে আসি। দেখেন তো বিদেশি প্রত্যয় আদৌ কিছু পড়ার প্রয়োজন আছে কিনা। শুনেন, বিদেশি প্রত্যয়গুলো আসলে বোঝার কিছু নয়, কয়েকটা প্রত্যয় আপনারা বিভিন্ন বই পুস্তক থেকে মুখস্থ করতে পারেন। যে বিদেশি প্রত্যয় আবার দুই প্রকার, একটা হচ্ছে হিন্দি, হিন্দি আছে কিছু, আর একটা হচ্ছে ফার্সি। এই দুইটা ভাষার প্রত্যয় পাওয়া যায়। হিন্দিগুলো আপনি বইয়ে পাবেন, আপনার লেখার প্রয়োজন নেই, আপনি বই থেকে পড়বেন। হিন্দি হচ্ছে ওয়ালা ওয়ান আনা পনা সা, এই পাঁচটা হচ্ছে হিন্দি। আর ফার্সি হচ্ছে কর দার বাস বন্দি সই, আরো আছে স্থান খানা খোর দানি গিরি নবিশ তর চা চি চে। এই যে প্রত্যয়গুলো আছে এগুলো হচ্ছে বিদেশি প্রত্যয়। এগুলো দিয়ে হচ্ছে বিভিন্ন শব্দ তৈরি করা যায়। যেমন যদি বলি যে হচ্ছে দাদাগিরি, এই যে গিরি হচ্ছে বিদেশি প্রত্যয়। যদি বলে দোকানদার, দার হচ্ছে বিদেশি প্রত্যয়। যদি বলে যে হচ্ছে পানসা, শাহ হচ্ছে বিদেশি প্রত্যয়। যদি বলে বাড়িওয়ালা, ওয়ালা হচ্ছে বিদেশি প্রত্যয়। মনে রাখবেন বিদেশি প্রত্যয়ের বিচ্ছেদ আসে না, এটারও বিচ্ছেদ পরীক্ষা, বাড়িওয়ালা বাড়ি যোগ ওয়ালা এরকম জীবনের পরীক্ষাতে আসবে না। এখন প্রশ্ন হচ্ছে বিদেশি প্রত্যয় আপনি মনে রাখতে পারেন, জাস্ট হচ্ছে বিদেশি শব্দগুলো জানার ক্ষেত্রে মনে রাখবেন। ফার্সি প্রত্যয় যেগুলো না, এই ফার্সি প্রত্যয়গুলো শব্দের শেষে যখন পাওয়া যাবে সেটা কিন্তু ফার্সি শব্দ। আপনাকে যদি বলা হয় যে হচ্ছে যে যদি বলা হয় যে হচ্ছে দোকানদার, ঠিক আছে, বা দাদাগিরি, দাদাগিরি বললাম দাদাগিরি, এখানে এটা কিন্তু মিশ্র শব্দ, দাদা হচ্ছে বাংলা আর গিরি হচ্ছে কিন্তু ফার্সি। তার মানে প্রত্যয়গুলো মুখস্থ থাকলে আপনি শব্দের উৎস জানতে পারবেন। ঠিক আছে, কারণ ফার্সি প্রত্যয়গুলো ফার্সি ভাষা থেকে আসছে, হিন্দি প্রত্যয়গুলো হিন্দি ভাষা থেকে আসছে। বাড়িওয়ালা বাড়িওয়ালা, তা বাড়ি হচ্ছে বাংলা, ওয়ালা হচ্ছে হিন্দি, এরকম। তাহলে এই দুইটা প্রত্যয় আপনারা মুখস্থ করবেন। ঠিক আছে, আমাদের মূল কাজ হচ্ছে আমরা আজকের ক্লাসে যে দুটো টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংস্কৃত কৃত এটা পড়বো আর সংস্কৃত তদ্ধিত পড়বো। তাহলে এই দুইটার মধ্যে তদ্ধিতটা একটু ইজি, এটা একটু টাফ। তাহলে আমি একটা কাজ করি, আপনাদেরকে হচ্ছে প্রথমে তদ্ধিতটা দিয়ে শুরু করি। কয়েকটা তদ্ধিত প্রত্যয় পড়বো আর কয়েকটা কৃত প্রত্যয় পড়বো। প্রত্যয় আছে অনেক, তদ্ধিত আর কৃত প্রত্যয় সব মিলে 60 থেকে 70টা প্রত্যয় আছে। কিন্তু আপনার সব মিলে আমি যদি বলি যে তদ্ধিত প্রত্যয় মেবি হচ্ছে আপনার 12 থেকে 15টা, আর কৃত প্রত্যয় মনে করেন 8 থেকে 10টা। মোটামুটি আমি 20 থেকে 22টা প্রত্যয় পড়াবো, বা 25টা সর্বোচ্চ। এটা পড়লে আপনার যে কোনো পরীক্ষার জন্য আশা করি এনাফ। নাকি 60টা সব পড়বেন? কমেন্ট করেন তো কেউ একজন। সব পড়বেন? সব পড়লে আমাকে রাত 12টা পর্যন্ত সময় দিতে হবে। আর যদি পরীক্ষায় আর যদি পরীক্ষায় পাশ করার জন্য পড়তে চান তাহলে অল্প পড়লে চলবে। জ্ঞান অর্জন করতে চান নাকি পরীক্ষায় পাশ করতে চান? আপনি যতগুলো পড়াবেন। আমি তো আসলে পড়াতে চাই সবই, কিন্তু জীবনের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে সময়। ঠিক আছে, সব জায়গায় দেখেন সময়ের ভ্যালু বেশি, দেখছেন। কম পড়বেন, গুড, এই কম পড়বেন পরীক্ষায় পাশ করবেন, কারণ সবাই কিন্তু পরীক্ষায় পাশের জন্য পড়ে, জানার জন্য কেউ পড়ে না, বুঝছেন।
কারণ আপনাকে যদি বলা হয় সারাদিন ধরে জ্ঞান বিতরণ করলাম, আপনি মনোযোগ নাই, যদি বললাম এই জিনিসটা পরীক্ষায় আসবে ইম্পর্টেন্ট, তখন সাথে সাথে মনোযোগ চলে আসে, কারণ পরীক্ষায় আসবে। তার মানে কি, আমাদের টেন্ডেন্সি হচ্ছে পরীক্ষায় পাশ করা। মানুষ আসলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সাকসেসফুল হতে চায় বা সাকসেস হতে চায়, এই জন্য মানুষ যা কিছুই পড়ে না কেন, কোনো প্রতিযোগিতায় টিকে থাকার জন্য, কোনো পরীক্ষায় পাশ করার জন্য, মানুষকে আকৃষ্ট করার জন্য পড়ে। আর আমরা যারা টিচার আছি, মানে নন প্রফেশনাল টিচার যারা আছি, আমরা মূলত হচ্ছে পড়াতে হবে তাই শিখছি, নিজের উদ্যোগে শিখি নাই। আমাদের শেখাটা বড় অন্য, ঠিক আছে, পড়াতে হয় আপনাদেরকে তাই শেখা। ওকে, মানে পড়াশোনা আসলে কারোরই ভালো লাগে না, তাই না? যতগুলো পড়লে পাশ করা যাবে, ওকে থ্যাংক ইউ, ততগুলোই পড়াবো। আচ্ছা, আমরা তাহলে শুরু করি না? আগে সহজটা দিয়ে শুরু করি নাকি? সুন্দর করে লিখবেন একটা খাতা। আচ্ছা, আমি একটু আমার স্টাইলে পড়াতে চাই, আমি একটু আমি আমি যেভাবে করে পড়াই। যেমন দেখেন, প্রকৃতি প্রত্যয় পরীক্ষা আসে কি, যেমন কারক ক্রি যোগ ন, পরীক্ষায় কি আসবে ক্রি যোগ নক সমান সমান কি? না, পরীক্ষা আসে বিচ্ছেদ, প্রত্যয় বিচ্ছেদ করো, বা এটার প্রত্যয় কি, বিচ্ছেদটা আসে পরীক্ষায়। তাহলে পরীক্ষায় কিন্তু ভাঙতে হয়। কিন্তু আমরা নর্মালি বই পুস্তকে শব্দ গড়েছি, এই গড়ার জন্য কিছু সূত্র আছে, গুণ বৃদ্ধি। হ্যাঁ, যেমন অ থাকলে আ হয়, হ্রস্বইকার দীর্ঘইকার থাকলে এ হয়, হ্রস্বইকার দীর্ঘইকার থাকলে ও হয়, রি থাকলে অর হয়, আর হয়, এগুলো কিন্তু আমরা অনেক পড়েছি। মনে রাখবেন, এই সূত্রগুলো আমার দরকার আছে, নাই তা না। আমি একটা স্যাম্পল দেখাই। মনে করেন আমি লিখলাম নি যোগ অনর, খেয়াল করেন, সমান সমান কি হলো, নয়ন, সমান সমান কি হলো, নয়ন। এখন আসেন, আমি এখানে কি জানতে চাই, আমি এখানে জানতে চাই হচ্ছে পরীক্ষায় কি আসে। পরীক্ষা আসবে নয়ন শব্দের প্রকৃতি প্রত্যয় কি, এটাই তো পরীক্ষা আসবে, নাকি আসবে নি যোগ অনর সমান সমান কি হয়, নয়ন নায়ন, এরকম কি আসে? নো, পরীক্ষা আসে বিচ্ছেদ। এখন আসেন, নি যোগ অনর থেকে নয়ন বানানো যায়। এই যে নি যোগ অনর থেকে কিভাবে নয়ন বানাবেন, এই জিনিসটা বইয়ের মধ্যে আছে। তার মানে বইয়ের মধ্যে কিন্তু সব ভাঙা শব্দকে গড়েছে। কিন্তু আপনার বিসিএস পরীক্ষা আসবে কি, নয়ন শব্দের বিচ্ছেদ, আপনার একটা গড়া শব্দকে ভাঙতে হবে। প্রসেসটা উল্টো, পরীক্ষায় আপনি এটা করেন, বইয়ের মধ্যে আপনি এটা করেন, একটা ভাঙা শব্দকে জোড়া লাগান। আর পরীক্ষায় কি করবেন, একটা জোড়া শব্দকে ভেঙে ফেলবেন। বলেন তো, ভাঙা সহজ না গড়া সহজ? বলেন, দ্রুত বলেন, ভাঙা সহজ না গড়া সহজ? ভাঙা সহজ নাকি গড়া সহজ? বাইরে একটা কাচের গ্লাসের কথা চিন্তা করেন, গুড, ভাঙা সহজ, তাই না? ফেলে দিলে ভেঙে যায়, তাই তো? গড়া কিন্তু কঠিন। তাহলে যেহেতু পরীক্ষা ভাঙতে হয়, আমাদের জন্য সহজ। এবারে এই সহজ ফর্মুলাটা বইয়ে নাই, এটা কিভাবে শিখবেন আমি দেখাই দিচ্ছি। তার আগে আমি বইয়ের ভাষায় বা বইয়ের নিয়মে সূত্র দিয়ে এটা একটু গড়ে দেই, দেখেন কিভাবে গড়ে। আর গড়াটা দেখেন, নি নি থাকলে দীর্ঘ ইকার থাকলে একার হয়, দেখলাম, লিখলাম নে, আমি এই কালে ব্যবহার করি, সুবিধা হবে। দীর্ঘ ইকার থাকলে কি হয়, দীর্ঘইকার থাকলে একার হয়, তাই তো? এটা গুণের নিয়মে, দীর্ঘইকার থাকলে একার হয়, এটা গুণের নিয়ম অ্যাপ্লাই করছি। এবারে অনর্থ থাকলে অন হয়, অন হয় কেন, এই টটা ইত হয়, ইত মানে লোপ পাওয়া, প্রত্যয়ের যে অংশ লোপ পায় তাকে ইত বলে। ভালো ভালো কথা, নে যোগ অন, ভালো কথা। এবার আসি ন, ন লিখলাম। একার থাকলে সন্ধির নিয়মে অয় হয়, মনে পড়ে আপনাদের? অয় আয় অব আব, স্বরসন্ধি পড়েছেন, অয় আয় অব আব, এ ওই ও ও, তাই না? নয়ন নে যোগ অন, শয়ন সে যোগ অন। তাহলে এ থাকলে সন্ধিতে এর পরিবর্তে কি লিখছি, সন্ধি সূত্র অনুযায়ী, স্বরসন্ধি সূত্র অনুযায়ী অয় এনেছি। এরপরে বসালাম আবার অন, খেয়াল করেন। এবারে সবগুলো জোড়া লাগান, কি হবে, ন, অয় এবং অন, জোড়া লাগালাম। এবার অ কি বর্ণ, নীলিন বর্ণ, রাখাও যা না রাখাও তা, কি হয়েছে, নয়ন। দেখছেন, শব্দ বললাম, প্রত্যেকটা শব্দ এরকম করে কি করা যাবে, গড়া যাবে। যেমন আমি যদি বলি শৈশব, খেয়াল করেন, এই যে দেখেন শিশু, শিশু যোগ শয়ন, বিভিন্ন জায়গায় আপনারা মুখস্থ করেন, শিশু যোগ শয়ন সমান সমান কি হয়, শৈশব, সমান সমান কি হয়, শৈশব। প্রশ্ন হচ্ছে, এটা অনেকে না বুঝে তখন মুখস্থ করেন, শিশু যোগ শয়ন শৈশব কেমনে হয়। এটা দেখেন, এটা কিভাবে হয় সেটা হচ্ছে বড় বিষয়, হচ্ছে আমি এটাকে একটু এখান থেকে শৈশব বানাই। যেমন দেখেন, এই যে তালেব বসে রস্বইকার আছে, তো রস্বইকার থাকলে আমি একটু ভেঙে লিখি, মনে করেন যে হচ্ছে আহ রস্বইকার থাকলে ঐকার হয়, তাহলে আমি এখানে সই স লিখি, আর রস্বইকারটা আলাদা করে লিখি, ঠিক আছে? রস্বইকার থাকলে ঐকার হয়, বৃদ্ধির সূত্র আছে, বৃদ্ধির সূত্রে রস্বইকার থাকলে ঐকার হয়, তাহলে রস্বইকারটা ঐকার হলো, আর রস্বইকারটা আলাদা করে লিখলাম। এরপরে শয় না থাকলে শয় না পুরোটাই লোপ পায়, তাহলে অ থাকে, কি থাকে বলেন তো, অ থাকে।
অঙ্কে দেখবেন এক্স আর এক্স কাটলে কি হয়, 1 হয় না 0 হয়? 1। বাংলায় মনে করেন 6 ন থেকে 6 ন বাদ দিয়ে দেন, তাহলে কি থাকে? বাংলায় অ থাকে, অকে বলা হয় নীলিন বর্ণ। আপনাকে যদি বলা হয় ক আর ক কাটাকাটি করেন, কি থাকবে জানেন তো? অ থাকবে, কারণ অ তো ক এর ভিতরে আছে, প্রত্যেকটা ব্যঞ্জনের মধ্যে স্বরধ্বনি কি আছে? অ আছে। তাহলে সেক্ষেত্রে আমি 6 ন বাদ দিয়ে দিলাম, কি থাকবে? অ। এখন আসেন তাহলে তালব্য বসা হ্রস্ব ইকার দিলাম, তালব্য বসা দিলাম। এখন আসেন হ্রস্ব উকার অ থাকলে সন্ধির নিয়মে ব হয়। আপনারা নিশ্চয়ই পড়েছেন হ্রস্ব উকার থাকলে ব ফলা হয়। অনুযোগ এসন, অন্বেষণ, মনে আছে? অনুযোগ এসন কি? অন্বেষণ, তাই না? এ ব হয়েছে। এরকম সব মিলবে, মিলবে না এমন কিছু নাই, কিন্তু কথা হচ্ছে আমি মিলিয়ে আমার লাভ কি? আমি তো মিলানো পরীক্ষা আসবে না, আমার পরীক্ষাতে ভাঙতে হবে। সুতরাং আমরা ধর তক্তা মার প্রেক, আমরা ধরবো আর ভাঙবো, ঠিক আছে? আমরা মিলের মধ্যে নাই, আমরা শুধু বিচ্ছেদেই আছি। আমরা অলওয়েজ বিচ্ছেদে বিশ্বাসী, আমরা গড়ায় বিশ্বাসী না। এই ক্ষেত্রে ভাঙা কঠিন। গুড। এভাবে ভাঙতে পারবেন, এভাবে তো গড়বেন, আমি তো দেখালাম এভাবে গড়বেন আপনি। এখন আসুন ভাঙবেন কিভাবে, জাস্ট ভাই একটা টেকনিক আছে ভাঙার টেকনিক, এই টেকনিকটা একটু দেখাই, ঠিক আছে? আচ্ছা ওকে, পরের স্লাইডে এটা রাখি। এখন আমরা প্রথমে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়টা পড়বো, তাহলে আমরা ছোট্ট করে লিখি এখানে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, এখানে ছোট্ট করে লিখি। সংস্কৃত সংস্কৃত তদ্ধিত, ঠিক আছে? সংস্কৃত তদ্ধিত, এখানে 3টা ঘর করবেন, ঠিক আছে? 3টা ঘর করবেন, খাতা একটা খালি পেজ নেবেন, এ একটা ঘর, এ একটা ঘর, এ একটা, এই 3টা ঘরে এভাবে লিখবেন। প্রথমে লিখবেন, কারণ প্রত্যয় যেহেতু আপনি পড়ছি কিভাবে চিনবেন, প্রথমে লিখবেন শব্দের শব্দের শেষাংশ, শেষাংশ। এরপর লিখবেন বিচ্ছেদের অংশ, বিচ্ছেদের অংশ। আবার লেখেন শব্দের শেষাংশ, বিচ্ছেদের অংশ। এবার লিখবেন যে উদাহরণ। এই উদাহরণ মানে হচ্ছে, উদাহরণ মানে হচ্ছে আমার তদ্ধিত প্রত্যয় সাধিত পদকে যেন কি বলে? তদ্ধিতান্ত পদ। উদাহরণ মানে হচ্ছে এগুলো প্রত্যেকটা কি পদ হবে? তদ্ধিতান্ত পদ, ঠিক আছে? ওকে। আর আমরা এখন আমরা দেখবেন একটা শব্দ পরীক্ষা আসলে এটা বিচ্ছেদ করো, আপনি প্রথমেই তাকাবেন শব্দের কোথায়? শেষে। কেন শেষে তাকাবেন? কারণ প্রত্যয়ের অবস্থান শব্দের কোথায়? শেষে। তাহলে শব্দের শেষে কি আছে সেটা দেখবেন চেহারা, এবং ওটাকে ভাঙলে ওই প্রত্যয়ের চেহারাটা কতটুকু চেঞ্জ হয়। কারণ সংস্কৃত প্রত্যয় মানেই এর চেহারা দুই রকম হবে, শব্দের শেষে থাকবে একরকম, ভেঙে ফেললে হবে আরেক রকম। এখন আমরা আসি, শব্দের শেষে কি থাকে খেয়াল করেন। শব্দের শেষে থাকতে পারে জ, জ, বা জফলা একটা। শব্দ শেষে থাকতে পারে হচ্ছে রস্ব ইকার, ঠিক আছে? রস্ব ইকার থাকতে পারে, ইক থাকতে পারে, এও থাকতে পারে, ইও থাকতে পারে, ইন, ইও ইন থাকতে পারে হচ্ছে বি, থাকতে পারে ময়, থাকতে পারে বান, থাকতে পারে মান, জ, ই, ইক, এও ইও ইন বি মান ময়, ময় বান মান, ঠিক আছে? আচ্ছা, ইমা থাকতে পারে, ইমা থাকতে পারে, ইমা। তারপরে থাকতে পারে হচ্ছে দীর্ঘ ইকারে ই, ই দীর্ঘ ইকারে ই থাকতে পারে। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টা পড়বো। 12টা পড়লে মোটামুটি আমাদের একটা পর্ব শেষ হবে। এখন আসেন, শব্দের শেষে এগুলো থাকবে, জ থাকবে, হ্রস্ব ইকার থাকবে, তারপর ইক থাকবে, এও থাকবে, ইও থাকবে, ইন থাকবে, বি থাকবে, ময় বান মান ইমা, এবং দীর্ঘ ইকারে ই থাকবে। এগুলো শব্দের কোথায় থাকবে বলেন তো? শেষে থাকবে। এখন আসেন
এই যে প্রত্যয়গুলো শব্দের শেষে থাকবে, এগুলোকে যখন আপনি ভেঙে ফেলবেন, ভাঙলে চেহারা কি কতটুকু হবে সেটা দেখেন। এই যে প্রথম যে জ, এই জ, ই, ইক, এও, ইও, এই যেগুলো আছে, এই যে প্রথম যে হচ্ছে আমার পাঁচটা, খেয়াল করেন এই প্রথম পাঁচটা, এই পাঁচটার সাথে আপনি শয়ে ন যোগ করবেন। এই এই যুক্ত বর্ণটা কি হচ্ছে, স প্লাস মূর্ধন্য ন, এটা যোগ করবেন। তাহলে এটা যুক্ত করলে কি হয়, শয় মূর্ধন্য নয় জফলা। এটা যুক্ত করলে কি হবে, শয় মূর্ধন্য নয় রস্ব ইকার। এটা যুক্ত করলে কি হবে, শয় মূর্ধন্য নয় রস্ব ইকার ক। যদিও উচ্চারণ হয় না, আমরা বলি স্নিক বলি, ঠিক আছে। এটা যুক্ত করলে কি হবে, শয় মূর্ধন্য নয় একার অন্তস্থ অ। এটা যুক্ত করলে কি হবে, শয় মূর্ধন্য নয় দীর্ঘ ইকার অন্তস্থ। খেয়াল করেন আমরা প্রথম পাঁচটা প্রত্যয় কি যোগ করলাম, শয় ন যোগ করলাম। কারণ শয় ন যোগ করলাম, এখন দেখেন চেহারাটা অদ্ভুত হয়ে গেছে, ভালো থেকে খারাপ হয়ে গেছে, তাই না? এখন এরপরে বাকি যেগুলো আছে, এই বাকি যেগুলো, এগুলো এভাবে মুখস্থ করবেন। ইন থাকলে নিন হয়, ইন থাকলে কি হয়, নিন হয়। বি থাকলে বিন হয়, বি থাকলে কি হয়, বিন হয়। ময় থাকলে ময়ট হয়, ময় থাকলে কি হয়, ময়ট হয়। বাম থাকলে বতুপ হয়, এভাবে পড়বেন, বাম থাকলে বতুপ হয়, তাহলে মান থাকলে হবে মতুপ, মান থাকলে মতুপ হয়। ইমা থাকলে ইমন হয়, যেখানে ইমা সেখানে ইমন, ঠিক আছে। ই থাকলে ইন হয়। আমি এগুলো মুখস্থ করব, পারবেন তো? তাহলে বলেন তো, এখানে হচ্ছে ইন থাকলে নিন হয়, বিন থাকলে বি হয়, ময় থাকলে ময়ট হয়, বান থাকলে বতুপ হয়, মান থাকলে মতুপ হয়, ইমা থাকলে ইমন হয়, ই থাকলে ইন হয়। এখন আমরা এগুলো মুখস্থ করলাম, যে পরের গুলা যে আপনারা শব্দের শেষে দেখবেন একটা বিচ্ছেদে দেখবেন, এভাবে হাত দিয়ে ধরবেন, ধরে পড়বেন। ইন থাকলে নিন হয়, বি থাকলে বিন হয়, ময় থাকলে ময়ট হয়, বান থাকলে বতুপ হয়, মান থাকলে, পারবেন না? ছোটকালে পড়ছেন তো এরকম, তাই না? এভাবে করে পড়বেন, ঠিক আছে। আর এগুলোতে প্রথম পাঁচটা তো শয়ন যুক্ত করবেন। তাহলে বলেন তো এবার চেহারা কি ঠিক আছে না খারাপ হয়েছে না ভালো হয়েছে, বলেন তো? প্রত্যয়ের চেহারা বিচ্ছেদের অংশ কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? বলেন তো, চেহারা খারাপ হয়ে গেছে না? কমেন্ট করেন ভাই, ঘুমিয়ে আছেন নাকি, কমেন্ট করেন। চেহারা কি খারাপ হয়ে গেছে নাকি? হুম। অদ্ভুত চেহারা এখন আসে না, গুড। এখন চেহারাগুলোকে ভালো করতে হবে, তাই না? আচ্ছা, এখন চেহারা, এখন আমরা শব্দের শেষাংশ মানে কি, এবার এগুলো শব্দের শেষে জঘন্য, আচ্ছা, এগুলো শব্দের শেষে আছে এমন কিছু শব্দ আমরা এখন লিখবো, ঠিক আছে। দিয়ে মনে করেন লিখলাম সৌন্দর্য। আমরা তিনটা করে উদাহরণ লিখি, আপনারা অনেক পাবেন। সৌন্দর্য, এরপরে লেখেন হচ্ছে সৌন্দর্য, তারপর মনে করেন হচ্ছে তারল্য, তারপর মনে করেন লিখলাম দৈর্ঘ্য, এটা ঠিক আছে, দৈর্ঘ্য, ওহো, দৈর্ঘ্য, তারল্য, ঠিক আছে। এরপর লেখেন দৈর্ঘ্য, দৈর্ঘ্য গেল। এবারে রস্বইকার দিয়ে লিখে মনে করেন রাবণী, রাবণী। তারপর লিখলাম মনে করেন দাশরথী, দাশরথী। ইক দিয়ে লিখলাম মনে করেন সাংবাদিক, সাংবাদিক। সামাজিক, মানসিক, মানসিক, মানসিক মানে মানুষ রিলেটেড, ঠিক আছে। আর এটা হচ্ছে মানসিক, হ্যাঁ, মানসিক মানে মনের সাথে সম্পৃক্ত। আচ্ছা, এরপরে এও দিয়ে লিখলাম মনে করেন আগ্নেয়, আগ্নেয় বা গাঙ্গেয়, গাঙ্গেয়। ইও দিয়ে লিখলাম মনে করেন জলীয়, জলীয়। তারপর মনে করেন জলীয়, তারপরে হচ্ছে মনে করেন যে হচ্ছে স্বকীয়, স্বকীয় বা রাজকীয়, রাজকীয়। ইন্ডিয়া লিখলাম মনে করেন যে হচ্ছে নবীন, নবীন, কুলীন। তারপরে মনে করেন যে আহ সার্বজনীন। বি দিয়ে লিখলাম মনে করেন মেধাবী, মেধাবী, মায়াবী। ময় দিয়ে লিখলাম মনে করেন রূপময়,
বা প্রেমময়, বান দিয়ে লিখলাম দয়াবান, দয়াবান, গুণবান, গুণবান, মান দিয়ে লিখলে মনে করেন শ্রীমান, ধীমান, ইমা দিয়ে লিখলে মনে করেন নীলিমা, লালিমা, ই দিয়ে লিখলে মনে করেন যে হচ্ছে সুখী, পাপী, জ্ঞানী, গুণী ইত্যাদি। আচ্ছা দেখেন, আমরা অনেকগুলো উদাহরণ লিখলাম, কেমন? এখন আমাদের কাজ হচ্ছে এই উদাহরণগুলো নিয়ে একটু প্র্যাকটিস করবো আমরা, যে আপনি কিভাবে হচ্ছে আমরা চিনবো যে এটা হচ্ছে প্রত্যয়। আমাদের এখন মনে করেন এই উদাহরণগুলো পরীক্ষায় আসলো, এখন আপনার কাজ কি? আপনাকে প্রথমে জানতে হবে এখানে প্রত্যয় কোনগুলো, ঠিক আছে, এবং এটাকে কৃত নাকি তদ্ধিত। এখন আপনি দেখেন জ, এদের সৌন্দর্য দেখছেন, সৌন্দর্য, এদের সৌন্দর্য, জ, তারল্য, জ, দৈর্ঘ্য, জ আছে। ই দেখেন রাবণী, ই আছে, দাশরথী, ই আছে। ইক দেখেন সাংবাদিক, ইক আছে, সামাজিক, মানসিক, মানসিক, ইক আছে। আগ্নেয়, ওই যে এও, এও আছে, ঠিক আছে। ইও দেখেন জলীয়, স্বকীয়, রাজকীয়, ইও আছে। ইন দেখেন, ইন নবীনে ইন আছে, ইন আছে, সার্বজনীনে লাস্টে ইন আছে। মেধাবী, এই যে বি আছে দেখছেন। ময়, এই যে এই ময় আছে এখানে। বান, এই যে এখানে বান আছে, এখানে বান আছে। ময়, মান, এখানে মান, এখানে মান। ইমা, এই যে ইমা, ইমা। এরপরে ই, এই যে দীর্ঘইকার, 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 ই আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উদাহরণের প্রত্যেকটা, এবং এখানে যে উদাহরণগুলো লিখেছি প্রত্যেকটা কিন্তু কি পদ? তদ্ধিতান্ত পদ। কেন? মানে এগুলোর সাথে কোন প্রত্যয় যুক্ত হয়েছে? তদ্ধিত প্রত্যয়। ক্লিয়ার? এখন আমার কাজ কি? এগুলোকে বিচ্ছেদ করা। মনে রাখবেন এই বিচ্ছেদ গুলো আমরা মুখে মুখে করব, এগুলো লেখার দরকার নেই, কারণ এগুলো প্রত্যেকটা মূলই আপনি পারেন দুই একটা ছাড়া। আপনার কাজ কি? মনে করেন এই সৌন্দর্য, এখন বলেন তো সৌন্দর্য শব্দের প্রকৃতি কি? সুন্দর। তাহলে বলেন তো সৌন্দর্য এখন আসেন, এই সৌন্দর্য শব্দের মূল কি বলেন তো? আমি লিখলাম মনে করেন সুন্দর, 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 মূল লিখলাম। এরপর এখানে প্রত্যয় কি আছে? জ। জ থাকলে বিচ্ছেদে কি হয়? শয়নয় জ। তাহলে বিচ্ছেদটা হবে সুন্দর যোগ শয়নয় জ। এটা একটা বিচ্ছেদ, কিন্তু এটা হচ্ছে বেস্ট। কিন্তু অনেক সময় পরীক্ষার অপশনে দেখা যায় শয়নয় জ থাকে না, কি থাকে? সরাসরি থাকে সুন্দর যোগ জ। এই জ থাকে, তার মানে বিচ্ছেদের অংশটা না থেকে পরীক্ষা সরাসরি শব্দের শেষাংশ থাকতে পারে। এখন যদি দেখেন সৌন্দর্য পরীক্ষা আসে, সৌন্দর্য প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করো, অপশনে দুইটাই আছে, তখন বেস্ট আনসার ধরবেন শয়নয় জ, যেটা এটা বিচ্ছেদের অংশ যেখানে থাকবে সেটা হচ্ছে বেস্ট আনসার। যদি অপশনে বিচ্ছেদের অংশ না থাকে তখন আপনি পরেরটা আনসার নিতে পারেন। এখানে প্রত্যেকটা শব্দে দুইটা করে বিচ্ছেদ রাইট। আপনি শেষাংশ দিয়ে একবার বিচ্ছেদ করতে পারবেন, এটা দিয়েও আপনি বিচ্ছেদ করতে পারবেন, দুটোই রাইট। তবে আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই আপনাকে বিচ্ছেদের যে অংশটা আছে, যেহেতু এটা সংস্কৃত ভাই, সংস্কৃত চেহারাটা এমন মানে খারাপ, জঘন্য চেহারা আর কি। এতে সুমি খাতুনের ভাষায় জঘন্য চেহারা, জঘন্য চেহারার বিচ্ছেদটাই আপনার বেস্ট আনসার হবে, কারণ এটা বাংলা না, সংস্কৃত প্রত্যয়। তো অপশনটা না থাকলে এটা হবে। এখন আসেন সৌন্দর্যের মূল কি? সুন্দর। সৌন্দর্য সয়নয় জ অথবা জ। এবারে তারল্যের মূল কি? তরল, তো তরল যোগ জ। দৈর্ঘ্যের মূল কি? দীর্ঘ, তাহলে দীর্ঘ যোগ শয়নয় জ। এখন জ দিয়ে আপনি আর 20টা শব্দ প্র্যাকটিস করেন বই থেকে, জয়ের ঝামেলা শেষ। এবার আসেন ই দিয়া। রাবণীয়ের মূল কি? রাবণ, তাহলে রাবণ যোগ কি? শয়নয় রস্বইকার, অথবা রাবণ যোগ ই। দাশরথী এর মূল কি? দশরথ, দশরথ একজন ব্যক্তি তাই না, তার ছেলেকে বলা হয় দাশরথী। দাশরথী এর মূল কি? দশরথ যোগ ই। হতে পারে সৌমিত্রী, খেয়াল করেন সৌমিত্রী, সৌমিত্রী এর মূল কি? রাবণের মা সুমিত্রা যোগ ই। তার মানে এই ই প্রত্যয়টা এটা অপত্য অর্থ দেয়, অপত্য, অপত্য বা বংশ, বংশ অর্থ দেয়, ঠিক আছে। ইটা অপত্য বা বংশ অর্থ দেয়, মনে রাখেন এই প্রত্যয়। এবার এখানে প্রত্যেকটা দিয়ে কিন্তু ব্যক্তি বোঝায়, যেমন রাবণী, দাশরথী, সৌমিত্রী কিন্তু পার্সন, ব্যক্তি। এবার আসেন ইক প্রত্যয়, তাহলে রাবণ যোগ ই, দশরথ যোগ ই, সুমিত্রা যোগ ই। তাহলে ই না থাকলে ইসনি লিখবেন, এটা না থাকলে ই। এবারে এই যে সাংবাদিকের মূল কি? সংবাদ, তাহলে সংবাদ যোগ ইক থাকলে ইসনিক। তা সামাজিকের মূল কি? সমাজ, সমাজ যোগ ইসনিক। মানসিকের মূল কি? মানুষ, মানুষ যোগ ইসনিক। আর মানসিকের মূল কি? মানস, মানস মানে মন, ঠিক আছে, তাহলে মানস যোগ ইসনিক হয়ে গেল। এরপরে আসেন হচ্ছে এ দিয়া আগ্নেয়, বলেন তো আগ্নেয়ের মূল কি? অগ্নি। কারণ আগ্নেয়ের মূল তো আগ্নে হয় না, কারণ আপনার মূলটা হতে হবে অর্থবোধক। আগ্নেয় শব্দটা কোত্থেকে আসছে? অগ্নি থেকে। দেখবেন অপশনে কোথায় অগ্নি আছে,
ওকে, ভালো কথা। অগ্নি প্রত্যয় কি আছে? এও। এও থাকলে আপনি জানেন কি হয়? স্নেহ হয়। দেখুন অপশনে কোথায় স্নেহ আছে দেখি, নাই। তাহলে স্নেহ না থাকলে দেখি কোথায় এও আছে, তাহলে এওটা অ্যান্সার। ঠিক আছে, আগ্নেয়ের মূল কি? অগ্নি যোগ স্নেহ। এবার বলেন তো গাঙ্গেয়, গাঙ্গেয় শব্দের মূল কি? একজন লেখেন। গাঙ্গেয় শব্দের প্রত্যয় তো জানছেন এও, এবার গাঙ্গেয় শব্দের মূল কি? দ্রুত একজন লেখেন তো, গাঙ্গেয় শব্দের মূল কি বলেন? গঙ্গা, ভেরি গুড। গাঙ্গেয় বদ্বীপ মানে গঙ্গা, গুড। আপনারা তো এক্সপার্ট। গঙ্গা, এখানে গাঙ্গ লিখতে পারো নাকি? গঙ্গা, তো গঙ্গা যোগ কি হবে? স্নেহ। স্নেহ না হলে এও। জলীয় এর মূল কি? জল, তো জল যোগ স্নেহ। স্বকীয় এর মূল কি? স। স যোগ স্নেহ। এখন কি কোত্থেকে আছে ওটা আপনার দেখার দরকার নাই ভাই। মানে স্বকীয় এর মূল স, স মানে নিজস্ব কিছু বোঝায়, স। কি কোত্থেকে আছে দেখার দরকার নাই। এবার বলেন তো রাজকীয় এর মূল কি? দেখি এটা পারেন কিনা। রাজকীয়, দুই একটা মূল প্র্যাকটিস করতে হবে, কারণ দুই একটা মূল প্র্যাকটিস না করলে ভুল হতে পারে। রাজকীয় এর মূল কি? রাজ, রাজা নাকি রাজন? অপশন দেই। রাজ, রাজা নাকি রাজন? বলেন। রাজন, ভেরি গুড। রাজকীয় মূল হচ্ছে রাজন। এটাও নাই এসে আপনার বাংলা একাডেমি আধুনিক অভিধানে দেখেন, রাজকীয় মূল হচ্ছে রাজন। এখানে রাজন, তাহলে রাজন যোগ কি হবে? স্নেহ হবে। ঠিক অনুরূপ ভাবে ইন আছে, তাহলে নবীন, নবযোগ ইন থাকলে তাহলে নবযোগ নিন। কুলিন, কুল যোগ নিন। সার্বজনীন কি হবে? সর্বজন যোগ নিন। মেধাবী, তাহলে বি থাকলে বিন, তাহলে মেধা যোগ বিন। মায়াবী, মায়া যোগ বিন। রূপময়, রূপযোগ ময় থাকলে ময়ট, তাহলে রূপযোগ ময়ট। প্রেমময়, প্রেম যোগ ময়ট। দয়াবান, দয়া যোগ বতুপ, বান থাকলে বতুপ হয়, তা গুণবান, গুণ যোগ বতুপ। শ্রীমান, শ্রী যোগ মতুপ, শ্রী মানে সৌন্দর্য বা চেহারা, তাহলে ধীমান কি হবে? ধী যোগ মতুপ, ধী মানে জ্ঞান বা বুদ্ধি। ঠিক আছে। নীলিমা, ইমা থাকলে ইমন, তাহলে নীল যোগ ইমন। লালিমা কি হবে? লাল যোগ ইমন, খুবই সিম্পল। সুখী, ই আছে, ই থাকলে কি হয়? ইন হয়, তাহলে কি হবে? সুখ যোগ ইন। তাহলে পাপে কি হবে? পাপ যোগ ইন। জ্ঞানে কি হবে? জ্ঞান যোগ ইন। তারপরে গুণে কি হবে? গুণ যোগ ইন। এটা খুবই সহজ। আপনার কাজ হচ্ছে এখানে যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টা প্রত্যয় যে পড়ালাম, এই 12টা প্রত্যয় আপনার বাসায় গিয়ে, বা আপনি তো বাসায় আছেন তো আপনি বাসায় বসে এই শব্দের শেষাংশ যেরকম আছে, বিচ্ছেদের অংশ, এবারে সামনে আমি 2 3টা উদাহরণ লিখছি, আরো আছে অনেক। যেমন তারল্য, সারল্য, মাধুর্য, গাম্ভীর্য, সৌন্দর্য, এরকম অনেক শব্দ আছে দেখবেন আপনি। আপনি আর শব্দ সামনে আরো লিখবেন, জফলা দিয়ে যত শব্দ আছে লিখবেন। লিখে লিখে আপনি প্র্যাকটিস করবেন। কি পারা যাবে? পারবেন তো? প্রত্যয় বিচ্ছেদ লেখার কিছু না, প্রত্যয় মুখোমুখি করবেন। প্রত্যয় লিখতে হবে না, প্রত্যয় সন্ধির চেয়ে সহজ। কি পারবেন তো? বা এই পর্ব শেষ করতে চাচ্ছি, দ্বিতীয় পর্ব শুরু করব, পারবেন? এটা খুব সহজ। তার মানে আপনি এই তদ্ধিতান্ত যে পদ, এই পদের যে আমার হচ্ছে তদ্ধিত, যে আমার যে হচ্ছে নাম প্রকৃতি, যেটা এই নাম প্রকৃতি গুলো আপনি এগুলো ইজিলি পারবেন, কারণ এটা হচ্ছে খুব সহজ। এত ইজি করে এতে পূর্বে কখনো পড়িনি স্যার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আপনি ভাই এই টেকনিকটা হচ্ছে তো, এটা হচ্ছে আমার একটা আবিষ্কার, যে শব্দের শেষাংশ আপনি লিখবেন, বিচ্ছেদের অংশ লিখবেন, এটা লিখবেন। এরপরে আপনি হচ্ছে, বললাম তো একটা শব্দে দুইটাই রাইট, আপনি প্রথমে এটা 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 দেখবেন অপশনে আছে কিনা, এটা না থাকলে এটা অ্যান্সার হবে। ঠিক আছে, এভাবে করে আপনি উদাহরণ সামনে লিখবেন আর প্র্যাকটিস করবেন। প্রত্যেক আরো আছে, সময় থাকলে পড়াতাম, যেহেতু সময় নাই, যেগুলো দরকার সেগুলো পড়িয়ে দিলাম। এখন আসেন আমরা, এবারে আসে আসলটা, সংস্কৃত কৃত। একটু মনোযোগ দিন, সংস্কৃত কৃত প্রত্যয়। ঠিক আছে, দেখো সংস্কৃত, এই হচ্ছে আসল জিনিস, সংস্কৃত কৃত। এখান থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে। এখানে সেম 3টা ঘর করেন, 1 2 3, 3টাই করে ফেললাম। এখানে আমি এখানে এরকম দাগ দিয়ে দিই, হ্যাঁ। এবার সেম লেখেন। কি লিখবেন? শব্দের, সংক্ষেপে লিখি, শব্দের শেষাংশ, শেষাংশ। আবার লেখেন বিচ্ছেদের, বিচ্ছেদের অংশ। ঠিক আছে, অংশ। এবার লিখবেন উদাহরণ। এই উদাহরণটা যেহেতু কৃত প্রত্যয়, তো এটা হচ্ছে কি পদ হবে? কৃদন্ত পদ। ওকে, এবার এটা একটু মনে রাখবেন। এই ইনভেনশনটা কতদিন, এটা হয় আমি অনেক আগে থেকে পড়াই। এটা হচ্ছে আমি 2012 14 সাল থেকেই পড়াই। আরো অনেক সহজ হয়ে আছে। ঠিক আছে, আপনারা হচ্ছে আহ আপনারা যারা ফেসবুকে আছেন, তারা হচ্ছে একটা ফেসবুকে একটা আমার পেজ আছে ভাষাবিদ্যা। এই পেজে অনেক ইনফরমেশন আছে। ঠিক আছে, এই ভাষাবিদ্যা পেজে আপনারা অ্যাড থাকবেন। অ্যাড থেকে একটা পেজ না, গ্রুপ, গ্রুপ আছে ভাষাবিদ্যা।
ওখানে অ্যাড থেকে আপনারা ওখানে এরকম অনেক আনকমন ভালো ভালো তথ্য এবং ভিডিও ক্লাস পাবেন। আপনারা এগুলো আপনাদের জন্য এটা ফ্রি আর কি, আপনারা এগুলো দেখতে পারেন, ঠিক আছে? এটা আমি মাঝে মাঝে যখন সময় পাই, আমি মাঝে মাঝে একটু প্র্যাকটিস করি, ভালো লাগে তাই। ঠিক আছে, ভাষাবিদ্যাতে আপনারা অ্যাড থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারবেন ওখানে, অথবা হচ্ছে আমার ফেসবুক আইডিতে অ্যাড থাকতে পারেন আসিফ মামুন, বা ভাষাবিদ্যা অ্যাড থেকে আপনারা হচ্ছে এরকম অনেক উদাহরণ আছে, এবং এটা অ্যাড থাকতে হবে। কারণ এখন আমি যেটা পড়াবো সেখানে কিছু জিনিস আছে আমার ভাষাবিদ্যা পেজে এনলিস্টেড করা, ওটা আপনাকে পড়তে হবে, ওখান থেকে আপনি নিয়ে পড়বেন। এই জন্য ভাষাবিদ্যা লিখে রাখেন, ভাষাবিদ্যা, এটা সবাই অ্যাড থাকবেন, ঠিক আছে? এটা একটা ফেসবুক গ্রুপ, অ্যাড থেকে পেজও আছে, পেজে আমার গ্রুপের লিংক দেওয়া আছে, এখানে অ্যাড থেকে আপনার, এখান থেকে আপনার অনেক ভালো ভালো তথ্য পাবেন, ঠিক আছে? ভাষাবিদ্যা। ওকে, এখন আসেন, আমি এখানে শব্দের শেষাংশগুলো এবার লিখি। শেষাংশে কি থাকবে, আমি বিচ্ছেদের অংশটা আগে লিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে মনে করেন পুরোটাই লিখি, মনে করেন আহ অক, অক, অক থাক, অক, তারপর হচ্ছে অক থাকলে হবে নক, ঠিক আছে? এবারে অয়, অয় থাকলে হবে অল, তারপর হচ্ছে অক, নক থাকলে অক হয়, অল থাকলে অয় হয়, তারপরে ইতো, ইতো থাকলে ত হয়, কয়ত বা ত দুইটাই থাকতে পারে, থাকলে এটা বিচ্ছেদে কি হবে, কয়ত হবে। এবার কয়তয় রস্বইকার বা তি থাকলে বিচ্ছেদেও কয়তয় রস্বইকার হবে, ঠিক আছে? কয়তয় রস্বইকার হবে। এরপর হচ্ছে ই, দীর্ঘইকারে ই, ই থাকলে ইন হবে। এরপরে জ, জ বা জফলা থাকলে ঘ্যান হবে, ঘয় জফলা মূর্ধন্য ন। এবারে অন থাকলে অনট হবে, এরপরে অনট হবে, অনট। এবারে তা, তা থাকলে তিরিচ হবে। 1 2 3 4 5 6 7 8 9টা। আরেকটা পরে অয়, অক, ইত, কয়ত, কয়ত রস্বইকার ই, জ, অনিয়। আচ্ছা, ওকে, এখন আসেন, এখানে হচ্ছে ইতো থাকলে ত, কয়তো থাকলে কয়তো, বিচ্ছেদে কয়তো, এখানে কয়তো রস্বইকার, ঠিক আছে? কয়তো রস্বইকার, ঠিক আছে? ইন, ঘ্যান, অনট, ত্রিচ। আর একটা লেখেন হচ্ছে আহ মান, 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 মান থাকলে হবে সানচ। এই দশটা ভালো করে পড়বেন, মান থাকলে হবে সানচ। এখন আমরা একটু দেখি, দেখেন, আমার শব্দের শেষাংশ অক, এভাবে পড়বেন আপনি। অক থাকলে নক হয়, অয় থাকলে অল হয়, ইতো থাকলে ত হয়, কয়ত অথবা ত, কয়ত ত দুইটাই থাকতে পারে, কিন্তু বিচ্ছেদ হবে কয়ত। কয়ত রস্বইকার তি, বিচ্ছেদ হবে কয়ত রস্বইকার ই, ই থাকলে ইন হয়, জ থাকলে ঘ্যান হয়, অন থাকলে অনট হয়, তা থাকলে তিরেচ হয়, মান থাকলে সানচ হয়। এখন দেখেন, পূর্বে যেগুলো পড়েছেন তার সাথে দুইটা প্রত্যয়ের মিল আছে, দেখেন। এই যে ই পড়েছেন এর আগে, মনে আছে? তারপরে জ পড়েছেন এর আগে, আর মান পড়েছেন এর আগে, দেখেন তো আগেরটায়, দেখেন, এই যে ই দেখছেন, এই যে ই পড়ছেন, এই যে মান পড়ছেন, আর কি পড়ছেন, ই মান, আর জ পড়ছেন। দেখেন, এই জ থাকলে শয় নয় জ, এই মান থাকলে মতুক, ই থাকলে ইন, কিন্তু এই জায়গাতে এই জ থাকলে ঘ্যান, ই থাকলে ইন, মান থাকলে সানস, তার মানে এখানে এইটা মিল আছে। এখানেও ই থাকলে ইন হয়, এখানেও, ওখানেও ই থাকলে কি হয়, ইন হয়। এই তিনটা প্রত্যয় কিন্তু কৃত আর তদ্ধিতে আমরা কিন্তু সংস্কৃতে মিল পাই। এখন এই মিলগুলো একটু সাবধানে অ্যান্সার করতে হবে, আমি কিছু উদাহরণ লিখে তাহলে বুঝতে সুবিধা হবে। লেখেন, লেখেন, এই অক দিয়ে লেখেন, মনে করেন লেখেন কারক, কারক, তারপর লেখেন স্মারক, তারপর লেখেন বাহক, তারপর লেখেন পাঠক, ঠিক আছে? কারক, স্মারক, বাহক, পাঠক। ওকে, অয় দিয়ে লেখেন, মনে করেন জয়, জয়, ভয়, ক্ষয়। ইতো দিয়ে লেখেন, মনে করেন পঠিত, পঠিত,
তা মনে করেন হচ্ছে গঠিত গঠিত চালিত চালিত গঠিত গঠিত চালিত, তারপর পালিত পালিত, ঠিক আছে, ই তো আছে। কয়তো দিয়ে লেখেন, কয়তো দিয়ে মনে করেন লেখেন গত গত খ্যাত গত খ্যাত, বা হচ্ছে মত 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 রত, ঠিক আছে, মত রত গত খ্যাত সবগুলো তো আছে। কয়টা দিয়ে যদি লিখি যে হচ্ছে মুক্ত মুক্ত, বা মনে করেন উক্ত, বা মনে করেন লিখলাম ভক্ত, বা লিখলাম মনে করেন ভুক্ত। ওকে, ঠিক অনুরূপ কয়টা রস্বইকারটা সেম, দেখেন রস্বইকার দিবেন, মনে করেন গতি খ্যাতি মতি রতি, ঠিক আছে, মুক্তি উক্তি ভক্তি ভুক্তি। তার মানে এই দুটো একই, প্রথমটা বলে পরেরটা পারবেন। ই থাকলে হচ্ছে আমার ইন হয়। ওকে, এখন আসেন ই দিয়ে যদি লিখি যে হচ্ছে দায়ী বাহী গামী বাদী, হ্যাঁ, এখানে ই লিখলাম। জ দিয়ে ঘ্যান, কার্য কার্য দৃশ্য গম্য ভোজ্য লভ্য। অন দিয়ে অনট, লেখা যাচ্ছে করণ করণ, এখানে একটা শব্দ লেখেন ভাজক ভাজক, এখানে লেখেন হচ্ছে করণ লিখছেন, তারপর লেখেন হচ্ছে ভজন পঠন দর্শন গমন, ঠিক আছে, এবার লেখেন হচ্ছে হাসন। ওকে, এবার তা দিয়ে লেখেন মাতা মাতা দাতা শ্রোতা। মান দিয়ে লেখেন চলমান বহমান বর্ধমান। ওকে, দ্রুত করেন। আচ্ছা, আর হচ্ছে আপনারা একটু দেখেন, এবারে খুব মনোযোগ, এবারে মনোযোগ দেওয়ার বিষয়। এখানে যে শব্দগুলো লিখলাম খেয়াল করবেন, এখানে যে শব্দগুলো লিখলাম জাস্ট 10 মিনিট মনোযোগ দিবেন। এই 10 মিনিট হচ্ছে একদম হচ্ছে মানে আমাদের আজকে ক্লাসের হচ্ছে মূল যে সময়, এই 10 মিনিট খুব মনোযোগ দিন। এখানে উদাহরণ যেগুলো লিখলাম এগুলো প্রত্যেকটা কৃদন্ত পদ, খেয়াল করেন। এখন এই কৃদন্ত পদের যে মূলটা, এই যে শব্দ, এই যে মূলটা যেটা থাকবে, এই মূলটা হচ্ছে সংস্কৃত সংস্কৃত ধাতু ধাতু বা ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতি। এখন এই ধাতুগুলো দেখেন, আপনি বাংলা ধাতুগুলো পারেন, এবার করা কর যোগ বলা বল যোগ তুই দিয়ে যে কোনো বাংলা ক্রিয়াপদকে প্রশ্ন করলে বাংলা ক্রিয়ামূল পাওয়া যায়। এবং সে করে তুই কর, খায় তুই খা, যাচ্ছে তুই যা, আসছে তুই আস, বাবা চলছে তুই চল, তুই দিয়ে প্রশ্ন করলে বাংলা ক্রিয়ামূল পাওয়া যায়। কিন্তু সংস্কৃত ক্রিয়ামূল তুই ক্রি, তুই গম, তুই খাত, তুই গঠ, তুই পঠ, এগুলো কিন্তু হয় না। এই সংস্কৃত ক্রিয়ামূলগুলো চেনার জন্য আমাদের ভাষাবিদ্যা পেজে প্রায় 40টা বা 42টার মতো হচ্ছে একটা সংস্কৃত ক্রিয়ামূলের একটা তালিকা দেওয়া আছে। আপনি হয়তো বই পুস্তকে 20, 22, 25টা পাবেন। এখানে দেওয়া আছে এরকম করে যে মনে করেন যে হচ্ছে পঠ মানে পড়া, আর পড়ার সাথে যত আছে পর দিয়ে করবেন। যেমন আমি একটু একটা দেখাই আপনাদেরকে, মনে করেন আমি দেখাই, মনে করেন ক্রি, খেয়াল করেন এই ক্রি মানে হচ্ছে করা। এখন আপনি এখানে যতগুলো শব্দ পাবেন করা দিয়ে, করা এটা ক্রি দিয়ে করবেন। যেমন দেখেন এখানে কারক, এখানে কারক আছে, এখানে কার্য আছে, এখানে করণ আছে। এই তিনটা শব্দ আমরা দেখতে পাচ্ছি, এই তিনটা শব্দ দিয়ে করা বোঝায়। তাহলে এখন আমরা জানি কারক, কারকের মূল কি ক্রি, কারণ আমরা জানি করার মূল হচ্ছে ক্রি। এরকম 20, 25টা মূল মনে রাখলেই আপনি সব পারবেন। করার মূল হচ্ছে ক্রি, তাহলে ক্রিয়া, এখানে কি আছে অ,
অক থাকলে কি হয়, নক হয়, তাহলে কি হবে, ক্রি যোগ নক, ক্রি যোগ নক। এখন আসেন তাহলে কার্য কি হবে, ক্রি যোগ জ আছে, জ থাকলে কি হয়, ঘ্যান, তাহলে ক্রি যোগ ঘ্যান। এবারে করণ কি হবে, করণ ও ক্রি, তাহলে ক্রি যোগ এখানে অন আছে, অন থাকলে কি হয় অনট, তাহলে ক্রি যোগ অনট, তিনটা হয়ে গেল। জাস্ট প্রত্যয়টা চেঞ্জ হবে, কিন্তু দেখবেন একটা মূল দিয়ে আপনি অসংখ্য প্রত্যয় অসংখ্য শব্দ প্র্যাকটিস করতে পারবেন, জাস্ট প্রত্যয়টা চেঞ্জ হবে। এখন আপনি তো জানেন আগের মতো কারকের প্রত্যয় বিচ্ছেদ দুইটা রাইট, এটাও রাইট এটাও রাইট, ক্রি যোগ নক হবে, ক্রি যোগ অক হবে, তার বেস্ট আনসার হচ্ছে নক, নক না থাকলে অক হবে, তা দুইটাই রাইট আগের মতোই। এখন কারা দিয়ে, এখন মনে করেন স্মারক, স্মারকের মূলকে কিছু কিছু মূল লিখে রাখবেন। স্মারকের মূল হচ্ছে শ্রী, দন্তস্বয় ময় রিকার শ্রী, শ্রী মানে স্মরণ করা। এখন স্মারক তাহলে কি হবে, শ্রী যোগ নক, এখন স্মরণ করা দিয়ে আর কিছু আছে এখানে নাই, মনে করেন যে এরকম স্মরণ করে দিয়ে যত আছে শ্রী দিয়ে করবেন। এবারে বাহক, বাহকের মূল কি, বহ, বহ মানে বহন করা, তাহলে বহ যোগ নক, মনে করেন বাহক। এবার যদি বলি যে হচ্ছে আহ এরকম বাহি, এই দেখেন বাহি আছে, বাহিটার মূল হবে বহ, তাহলে বহ যোগ ইন হবে, বাহিয়ের মূল হবে বহ যোগ ইন। এই যে আছে বহমান, গুড, বহমান, বহমানের মূল হবে বহ যোগ ইন। দেখছেন একটা মূল দিয়ে তিনটা পারলেন, তিনটা না 30টাও পারবেন আপনি। তার মানে হচ্ছে আপনি একটা মূল প্র্যাকটিস করবেন, যেমন বাহকের মূল হচ্ছে বহ, বাহিয়ের মূল বহ, বহমানের মূল হচ্ছে বহ। চেঞ্জ হবে কি, অক থাকলে নক হয়, ই থাকলে ইন হয়, মান থাকলে সানচ হয়, মূল কিন্তু ঠিক আছে। তাহলে আপনাকে জানতে হবে বহ মানে বহন করা। এরকম আমার পেজে হচ্ছে প্রায় 40-42টা ধাতুর একটা তালিকা দেওয়া আছে অর্থ সহ, ওটা পড়লে আপনার চমৎকার আইডিয়া হবে, ঠিক আছে, আপনি পারবেন। পাঠক, পাঠকের মূল কি বলেন তো, পঠ, পঠ মানে পড়া, তাহলে পর যোগ নক। এবারে পাঠক দিয়ে আর কি আছে, পঠিত, তাহলে পর যোগ ইত, ত থাকলে ইত থাকলে ত হয়, তাহলে পঠ যোগ ত হবে, পঠ যোগ ত। এবারে পাঠ দিয়ে কি আর আছে এখানে, আর এখানে পাঠ দিয়ে নাই, পঠন আছে দেখেন, পঠন, তাহলে কি হবে, পঠ যোগ অনট, অন থাকলে অনট হয়ে গেল। এবারে ভাজক, খেয়াল করেন আমি একটু বলে দেই, এই যে দেখেন ভজ একটা ধাতু, ভজ, এই ভজ ধাতু মানে হচ্ছে ভাগ, ভাগ এবং ভক্তি দুই অর্থে আসে, ঠিক আছে। আরেকটা ধাতু হচ্ছে ভুজ, এই ভুজ মানে খাওয়া, মনে রাখেন। আমি একটু লিখি এখানে, একটু লিখে রাখেন আপনারা, এই ভুজ দিয়া, ভুজ, ভুজ, ভুজ মানে খাওয়া, খাওয়া, খাওয়া দিয়ে যত ধাতু আসে আপনি এটা ভুজ দিয়ে করবেন। আর ভাগ করার ভক্তি দিয়ে হলে ভজ দিয়ে করবেন। খেয়াল করেন এবারে, ভাই ভাজক, ভাজক মানে কি, ভাগ করা, ভাগ করা, তা ভাগ করা হলে ভাজকের মূল কি হবে, ভুজ না ভজ, ভজ, তাহলে ভজ যোগ নক কি হবে বলেন তো, ভজ যোগ নক। কারণ ভাগ করা দিয়ে আর কি কি আছে দেখি তো আমরা, ভাগ করা দিয়ে আর আছে হচ্ছে, ভাগ করা দিয়ে আছে হচ্ছে মনে করেন যে হচ্ছে নাই। এবার আসেন হচ্ছে ভক্তি দিয়ে কি আছে, এই যে ভক্ত আছে, ভক্ত আর ভক্তি দুইটা সেম জিনিস, তা ভক্ত এর মূল কি হবে, কেউ একজন বলেন তো, ভুজ না ভজ, ভক্তের মূল কি হবে, ভক্তের মূল হবে কি ভজ, ভজ মানে ভক্তি করা। এবার এটা উত্তর করেন, ভজন কি হবে বলেন তো কেউ একজন, ভজনের মূল কি হবে, ভুজ না ভজ, ভজনের মূল কি হবে বলেন তো, ভজনের মূল কি ভজ, তাহলে বলেন তো আমাকে ভোজনের মূল কি হবে, ভোজন, ভোজনের মূল কি হবে, ভোজনের মূল কি, ভোজ, কারণ ভোজন মানে খাওয়া, খাওয়া, ভোজন, ভোজ্য, ভোজনীয়, এরকম ভোক্তা, এরকম যত আসবে খাওয়ার সাথে সেটা ভুজ। এবার আমাকে ভজন, ভজন মানে ভক্তি, ভজন, ভক্ত, ভক্তি, এরকম যা আসবে সবগুলো হচ্ছে ভজ। এবার ভাজক, ভাগ, ভাজ্য যত আসবে ভাগ করা সেগুলো কি হবে, ভজ হবে। খুবই সিম্পল, আপনি মূল মনে রাখলে একটা 10টা পারবেন। এখন আসেন জয়, জয়ের মূল হচ্ছে জি, জয়ের মূল কি, জি। এবারে ক্ষয়ের মূল কি, খি, এই মূলগুলো রস্বইকার দীর্ঘইকার, ভয়ের মূল হচ্ছে ভি, এগুলো লিখে রাখেন। জয়ের মূল জি, এরকম এই মূলগুলো রস্বইকার দীর্ঘইকার দিয়ে হয়, জয়ের মূল জি, ভয়ের মূল ভি, ক্ষয়ের মূল খি, তাহলে জি যোগ অল, ভি যোগ অল, খি যোগ অল। অনেক সময় আপনারা দেখেন অল না থেকে অ থাকতে পারে। পঠিত এর মূল পঠ যোগ ত, গঠিত এর মূল কি গঠ, চালিত এর মূল কি চল, আর পালিত এর মূল হচ্ছে পাল, পাল মানে পালন করা, ঠিক আছে, পাল গেল এটা। এখন আসেন গত, মনে রাখবেন গত এর মূল হচ্ছে গম, এই মূল, আপনি মূলগুলো ওই তালিকায় পাবেন। আমি একটু বলে বলে যাচ্ছি, গত এর মূল হচ্ছে গম, তাহলে গম যোগ কয়ত, খ্যাত এর মূল হচ্ছে খ্যা, খ্যা যোগ কয়ত, এই মত এর মূল হচ্ছে মন, মন, মন যোগ কয়ত, রত এর মূল হচ্ছে রম, রম যোগ কয়ত, ঠিক আছে।
এরপরে মুক্ত, মুক্ত এর মূল হচ্ছে মুচ, মুচ যোগ কয়ত। উক্ত এর মূল কি বলেন তো কেউ একজন? উক্ত, উক্ত মানে বলা, এটার মূল হচ্ছে বচ, এটার মূল কি? বচ, বচ যোগ কয়ত। তারপর হচ্ছে ভক্ত এর মূল তো ভস। এবারে বলুন তো ভুক্ত এর মূল কি? ভুক্ত, ভুক্ত এর মূল কি বলেন তো? ভুক্ত আর ভুক্তি এটার মূল কি? ভুজ, কারণ ভুক্ত মানে খাওয়া, ভুজ, গুড। তাহলে আর বাকিগুলোতে এগুলো সহজ, প্রথমটা পড়লে এটাও পাবেন, শুধু এখানে অ আছে, এখানে রস্বইকার আছে, ঠিক আছে। তার মানে এই কয়তা প্রত্যয়ের মূলগুলো একটু কঠিন আছে, আপনি প্র্যাকটিস করবেন। এবারে দায়ী, দায়ী এর মূল হচ্ছে দা, দায়ী এর মূল দা, তাহলে দা যোগ ইন হবে। বাহি এর মূল তো বললাম, বলেন তো গামী এর মূল কি? গামী এর মূল কি বলেন তো? গম। গামী এর মূল কি বলেন তো? গম, তাহলে গম যোগ ইন। এবার বললাম বাদী এর মূল কি? বদ, বাদী এর মূল হচ্ছে বদ, বদ যোগ ইন। খুবই সিম্পল, জাস্ট ফর্মুলায় ফেলে দিবেন। এখানে উদাহরণ 5টা লিখলাম, আপনি আরো 10টা অ্যাড করবেন, ফর্মুলায় ফেলে দিবেন, সবগুলো হয়ে যাবে, ঠিক আছে। এবার আসেন জ দিয়ে, কার্য এর মূল কি? ক্রি যোগ ঘ্যান। দৃশ্য এর মূল কি বলেন তো? দৃশ্য, দৃশ্য এর মূল কি? দৃশ্য, তাহলে দৃশ্য যোগ ঘ্যান। গম তো বললাম, গম। ভজ্য কি হবে বলেন? ভজ্য, ভজ্য কি হবে? ভজ হবে না ভুজ হবে? ভুজ, না, ভজ্য মানে কি? ভজ্য মানে ভজন করা, তার মানে ভক্তি বুঝায়, ভজ হবে। আর যদি বলি ভুজ্য, তখন কি হবে? তখন হবে ভুজ মানে খাওয়া, তার মানে খাওয়া অর্থে একটা, সেটা হচ্ছে ভুজ, ঠিক আছে। লভ্য কি হবে? লভ, লভ মানে হচ্ছে পাওয়া। আচ্ছা, এরপরে করণ হচ্ছে ক্রি। ভজন, ভজন তো বললাম একটু আগে, ভজনের মূল ভজ। দর্শনের মূল কি? দৃশ। গমনের মূল কি? গম। হাসনের মূল কি? হস। হাস না, কি হবে? হস, হস মানে হচ্ছে হাসা। মাতায়ের মূল কি? মা। আমার মূল জানলে হবে, প্রত্যয় তো এখানে আছে। দাতায়ের মূল কি? দা, মনে রাখবেন। এখন অনেকে বলতে পারেন মা দিয়ে কোনো ক্রিয়া মূল কিভাবে বোঝায়? মা তো একটা নাম, নো, মা একটা নাম, আবার মা দিয়ে বোঝায়, মা মানে মায়া করা, মাতা কি করে? মায়া করেন, তাহলে মা এখানে ক্রিয়ামূল, এটা হচ্ছে ধাতু, ঠিক আছে। এবারে দেখেন দা, এই দা মানে হচ্ছে যে দা দিয়ে মানুষকে কোপায় ওইটা না, এই দা মানে দান করা, দাতা কি করে? দান করে। এবারে বলেন শ্রোতা, শ্রোতা এর মূল কি হবে? শ্রু। শ্রু মানে শ্রবণ করা। এখন এই শ্রু দিয়ে যত আছে, শ্রোতা, শ্রবণ, শ্রুতি, শ্রবণীয়, শ্রাব্য, যত শব্দ আছে শোনা রিলেটেড, এগুলো প্রত্যেকটার মূল কি হবে বলেন তো? শ্রু হবে। জাস্ট মূলগুলো প্র্যাকটিস করতে হবে। এবারে চলমানের মূল কি বলেন তো? এটা খুব সিম্পল, চল। বহমানের মূল তো বললাম বহ। এবার লাস্ট বলেন বর্ধমানের মূল কি? বর্ধমানের মূল কি বলেন তো? এটা এটা লাস্ট। বর্ধমানের মূল কি? আমার টাইম শেষ হয়ে গেছে, এটাও লাস্ট, বলেন বর্ধমানের মূল কি? বৃদ্ধি না ভাই, মূল তো একটা ক্রিয়ামূল হবে, বৃদ্ধি তো একটা নাম শব্দ হয়ে গেল। বর্ধমানের মূল হচ্ছে বৃদ্ধ, কি হবে বলেন তো? বৃদ্ধ, বৃদ্ধ মানে বর্ধন করা বা বৃদ্ধি করা, ঠিক আছে। একটা টেকনিক শিখিয়ে দিই, মনে রাখবেন। যদি কোনো কৃদন্ত পদে আমার হচ্ছে অর থাকে, খেয়াল করেন, অর থাকে বা আর থাকে বা রেফ থাকে, এই তিনটা জিনিস থাকলে মূলে একটা 100% না 1,00,00,000% শিওর মূলে একটা রিকার হবে। দেখেন আপনি টেকনিকটা, অর আর রেফ, এই তিনটা জিনিস থাকলে মূলে একটা কি হবে? রিকার হবে। তাকানে পারে, দেখেন তো, আমরা এখানে কারকে আর আছে, আমরা ক্রি নিয়েছি। স্মারকে আর আছে, শ্রী নিয়েছি। এবার দেখেন তো হচ্ছে দৃশ্যতে রিকার আছে, সরি কার্যতে রেফ আছে, ক্রি নিয়েছি। দর্শনে রেফ আছে, দৃশ নিয়েছি, দেখছেন। বর্ধমানে রেফ আছে, কি নিয়েছি? ব্রিথ নিয়েছি। এটা কিন্তু একটা চমৎকার টেকনিক, যে আপনি যদি আপনি এটা পারলে অর্ধেকটাই পারবেন। মনে করেন আপনি, আমরা এখানে যদি বলি যে হচ্ছে আপনাকে এরকম ভাবে রেফ দিয়ে যদি আরো বলি, যে কারক, স্মারক, বাহক, যদি বলি যে হচ্ছে আহ যদি বলি যে হচ্ছে দর্শক, দর্শকের মূল কি বলেন তো? দৃশ। কেন হবে? রেফ থাকলে রিকার হয়, ঠিক আছে। যদি বলি যে হচ্ছে মরণ, মরণের মূল কি বলেন? দেখে বলতে পারেন, মরণে কি আছে? অর, অর আছে। মরণের মূল কি? মরণের মূল কি? মরণের মূল কি বলেন? অর আছে, অর থাকলে কি হবে? রিকার, তাহলে মরণের মূল কি? মৃ। মৃ মানে মৃত্যু, দেখছেন। খুব সিম্পল, আপনি কিন্তু জান পারতেছেন, মৃ, গুড। তাহলে বরণের মূল কি? বরণ, ব্রি, ব্রি মানে বরণ করা। যদি বলা হয় হরণের মূল কি বলেন তো? হয় রিকার, রি মানে হরণ করা, ঠিক আছে। এরকম যদি বলা হয় কর্তন, কর্তনের মূল কি বলেন তো? কৃত, কৃত মানে হচ্ছে কাটা। ক্লিয়ার, পারবেন তো? ওকে, জাস্ট ফর্মুলায় ফেলে দিবেন।
আর হচ্ছে ভাষাবিদ্যা থেকে আপনারা ওই আমার ওখানে 41 থেকে 42টা একটা তালিকা দেওয়া আছে, ওটা অবশ্যই নিবেন। ওটা নিলে আপনার জন্য হেল্পফুল হবে। আপনি মোটামুটি 20-25টা ধাতু প্র্যাকটিস করলে, এবং আমার বিশ্বাস যে আপনি এই ফর্মুলায় ফেলে দিলে আশা করি একটা ধাতু দিয়ে আপনি অসংখ্য প্র্যাকটিস করতে পারবেন। এবার একটু বলেন তো, যদিও সময় স্বল্পতা, তারপরে মোটামুটি আজকের লেকচারটা শেষ হলো, বলেন তো বুঝছেন কিনা, আগের চেয়ে ভালো আইডিয়া হয়েছে কিনা, জাস্ট কমেন্ট করেন একটু, জাস্ট আমি শেষ করে দিব। কি বুঝতে পেরেছেন? কোনো প্রশ্ন থাকলেও করেন ভাই, কোনো প্রশ্ন থাকলেও করেন। দেখছেন আমি কিন্তু একটা বিচ্ছেদ লিখি না, সব মুখে মুখে, প্রকৃতি প্রত্যয় মুখে মুখে করবেন, এগুলো লেখার কিছু নাই। আলহামদুলিল্লাহ, বুঝতে, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সেরা স্যার, সেরা। ওকে, থ্যাংক ইউ। আর আর কোনো কমেন্ট, কোনো প্রশ্ন? আপনি তবে অবশ্যই কিন্তু মূলগুলো প্র্যাকটিস করবেন, কারণ আপনি জানবেন যে স্মরণ করার মূল কি, শ্রী। শ্রী দিয়ে যা আছে প্র্যাকটিস করবেন। তারপর যদি মনে করেন গমন করার মূল কি, গম, গম দিয়ে প্র্যাকটিস করবেন। তারপর যদি বলেন কথা বলা, বলার মূল কি, বচ, বচ দিয়ে সব প্র্যাকটিস করবেন, ঠিক আছে, এরকম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে তাহলে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, নাকি বিদায় নিচ্ছি, নাকি আর কোনো প্রশ্ন আছে থাকলে একটু বলেন। অবশ্যই আজকে রাতে এই দুইটা প্রত্যয়, এই যে 12 আর 10, 22টা, 12 আর 10, 22টা প্রত্যয় পড়ালাম, এই 22টা প্রত্যয় আমি যে উদাহরণগুলো লিখেছি, আপনারা আরো উদাহরণ সামনে এখনই বসেন, এখনই বসে খাতায় লিখে যান, লিখে লিখে প্র্যাকটিস করে যান। কোনো কিছু না জানলে, না বুঝলে আমাকে গ্রুপে বলবেন, আমি আনসার দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ। আর হচ্ছে যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে আমাকে ইনবক্সে করবেন পরিচয় দিয়ে। আহ ঠিক আছে, পরিচয় দিয়ে করবেন। আসিফ মামুন হচ্ছে আমার নাম। ওকে। আর হচ্ছে গ্রুপ হচ্ছে ভাষা বিদ্যা, এটাই হচ্ছে আপনারা হচ্ছে অনেক তথ্য আছে, এখান থেকে আপনারা হেল্প নিতে পারেন, ঠিক আছে? ওকে, সবাইকে ধন্যবাদ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই প্রত্যাশায়, সরি, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আর কোনো প্রশ্ন আছে বলেন তো ভাই? কোনো প্রশ্ন না থাকলে আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। তো ঠিক আছে, সবাই ভালো থাকে না? কতগুলো পড়লে আহ এক্সামে পাই, যে যেগুলো পড়াবো সেগুলোই পড়বেন, ঠিক আছে? ওকে, ধন্যবাদ তাহলে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ওকে, ঠিক আছে, দোয়া করবেন, ভালো থাকবেন না? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।